আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে একটা চিত্র, পেছনে চিত্র কিসের? একটা হিউম্যান বডির। এটা পড়ানো স্টার্ট করেছি আমি কেন? কারণ এসএসসি বায়োলজিতে একটা অধ্যায় আছে, এটার নাম খাদ্য, পুষ্টি এবং পরিপাক। এই অধ্যায়ে যে পরিপাক অংশটা আছে, এইটা এসএসসি লাইফে তো ইম্পর্টেন্ট বটেই, ইন্টারমিডিয়েট লাইফে তোমাদের জন্য এটা লাগবে, অ্যাডমিশন পর্যন্ত লাগবে। তো তোমরা যারা এসএসসিতে লেখাপড়া করো, তোমরা জানো যে তোমাদের এই এসএসসি পরীক্ষাটার দেওয়া এটাই একটা একটা প্রাথমিক ধাপ জীবনে। এরপরে ইন্টারমিডিয়েট আছে, এরপরে অ্যাডমিশন আছে, তারপরে তোমরা ভার্সিটিতে মেডিকেলে চান্স পাওয়ার পরে এরপর তোমার ক্যারিয়ারটা শুরু হবে। তো এই কারণে একটা ধারাবাহিক প্রক্রিয়ার শুরুতেই যদি আমরা একটু পড়ে নিতে পারি যে এইটার ইউজটা কোথায়, এটার ব্যবহারটা কিভাবে করতে হবে, তাহলে আমাদের জন্য ইজি হয়। এই যে একটা মানে প্রসেস বা এই যে একটা গল্প এখানে আছে যে মানুষের বডিতে পরিপাক কেমনে হয়, এই পরিপাকের গল্প বলবো আমরা আজকে। এবং তার সাথে আজকে তোমরা আমার সাথে খাদ্যপুষ্টি পরিপাক অধ্যায়টাকে একটু ভালো মতো রিভিশন দিবা। এটাকে আমরা ওয়ান শট বলতেছি। এটার একটা রীতি নেওয়াজ তৈরি হয়েছে কিছুদিন ধরে বা তারও অনেক আগে থেকে, যে এক ক্লাসে একটা চ্যাপ্টারের যতটুকু সম্ভব পুরাটা ডিসকাশন করা যায় কিনা। তো এটা এক একজন শিক্ষক এক এক ধরনের টাইম অনুসারে নেয়। আমার আজকে সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা। তোমরা সেইভাবে একটু মানসিকভাবে প্রস্তুতি নাও। যদিও তোমরা ইউটিউবে এই মুহূর্তে যারা দেখতেছো তারা জানো যে ক্লাসের ডিউরেশনটা কত। এই যে অধ্যায়টা খাদ্য, পুষ্টি কি পরিপাক, ভাবো তো একটা জিনিস, যে এই যে খাদ্য, আমরা এটাকে কি বলছি? ফুড। ফুড বলছি। এই যে পুষ্টি, আমি এটাকে কি বলছি? নিউট্রিশন। তো ধরো তুমি সকালবেলা রুটি খাইলা, তাই না? এরপরে হচ্ছে তুমি একটু সবজি খাইলা, একটা ডিম ভাজি খাইলা। তোমার মন কি এটা জানে যে তুমি যে রুটিটা খাচ্ছ, এই রুটিটা হচ্ছে কার্বোহাইড্রেট, তোমার বডির জন্য লাগবে। তুমি যে ডিমটা খাচ্ছ, এটা একটা আদর্শ প্রোটিন, তোমার শরীরের জন্য দরকার। তুমি যে সবজি খাচ্ছ, ওইখানে গাজর থাকতে পারে, ফুলকপি থাকতে পারে, ব্রোকলি থাকতে পারে, আলু থাকতে পারে, ইভেন ডালও থাকতে পারে। তো ওই যে ডালটা যে আছে, ওটা যে একটা আমিষ, আর ওই যে সবজিটা যে আছে, ওইটা যে একটা প্রোটিন বা এবং ভিটামিনস, তোমার এটা নিশ্চিতভাবে এসএসসি পড়ুয়া স্টুডেন্ট হিসেবে জানার কথা। তাহলে স্যার, আমার এই সকল সাবজেক্ট পড়ার মানে কি খালি পরীক্ষার খাতায় লিখে দিব আমি, নাকি আমার লাইফে আমার আন্ডারস্ট্যান্ডিংটাও দরকার? তো তুমি যখন রুটি খাচ্ছ, তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ কেন? কারণ সকালের নাস্তাটা ইম্পর্টেন্ট। তুমি নাস্তা খাইছো এবং এই কারণে তুমি ফিল করতেছো যে তোমার শরীরে এখন এনার্জি আছে, তুমি সারাদিনের কাজটা আলহামদুলিল্লাহ করতে পারবা। তো তুমি যে কাজ করতে পারবা, ওই কাজ করার পেছনে যে শক্তিটা লাগবে, সেই শক্তিটা ওই খাবার থেকে আসছে। এবার তোমার মাথায় আসলো যে আমি যে খাইলাম, তাহলে খাওয়ার পরে শক্তিটা আসলো কিভাবে? কারণ আমার বডির ভিতরে মাশাল্লাহ আল্লাহ একটা মানে একটা বস্তা রাখিছে, এটার নাম পাকস্থলী। সারাটা দিন শুধু খায়। কিন্তু ও কি শুধু খায়? না, ও এটাকে প্রসেস করে। প্রসেস করে তোমার জন্য যে জিনিসটা বানায়, তার নাম হচ্ছে এটিপি। তো এটিপি যখন আমরা পড়ি, তখন আমাদেরকে মনে রাখতে হবে এটিপি উৎপন্ন হয় শ্বসন প্রক্রিয়ায়। কারণ আমি শ্বাস নিচ্ছি, আমি একটা বহুকোষী প্রাণী, আমার আল্লাহ তাআলা একটা শ্বসন তন্ত্র দিছে, আমি এটাতে শ্বাস নেই, আমি বাতাসের মধ্যে থাকি, অ্যাটমসফিয়ারের মধ্যে থাকি, আমি সেখান থেকে শ্বাস নেই, সেই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন আমার বডিতে ঢোকে। আর আমি যে সকালবেলা রুটি দিয়ে খাইলাম, সেখানে যে কার্বোহাইড্রেট আছে, অর্থাৎ C6H12O6, এটা জারিত হইল। জারিত হওয়ার পর কার্বন ডাইঅক্সাইড হইল, পানি হইল, এবং আমার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হইল। স্যার, এগুলো আমরা কোথায় পড়ছি? 4 নম্বর অধ্যায়ে। তাহলে এই অধ্যায়ে এসে আমি কি পড়ব? আমি পড়ব যে আমার বডিতে এবং উদ্ভিদের বডিতে পুষ্টির দরকার। তাছাড়া কিন্তু একটা উদ্ভিদের দেহ বড় হবে না, একটা প্রাণীর দেহ বড় হবে না। তা আমার এই যে লার্নিং, এই লার্নিং এ আজকে আমার এটা পরিপাক মানে ডাইজেশন, এই ডাইজেশন আমরা আজকে পড়ব। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা বলবা বা মনে মনে চিন্তা করছো যে স্যার, এই অধ্যায়টা তো হেভি কঠিন, এত বড় চ্যাপ্টার, তার জন্য স্যার কিভাবে কি করণীয়? আমি একদম তোমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলি, এই চ্যাপ্টারটা যতই কঠিন তোমার কাছে লাগুক, তুমি যে কোনো মূল্যে এই অধ্যায় মিস করবে না। আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখলে আমি আশা করি তোমার কিছুই বাদ থাকার কথা না। এবার আসি, স্যার শুরুতেই যে এই যে উদ্ভিদের পুষ্টি নিয়ে কথা, এটা কি ইম্পর্টেন্ট? তোমরা এই চিন্তাটা মাথার থেকে বাদ দাও। কি ইম্পর্টেন্ট আর কি ইম্পর্টেন্ট না,
আগে তুমি পুরোটা পড়বা। এই যে দেখো উদ্ভিদের অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, এখানে একটা শব্দ লেখা আছে না, অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, এইটার মানে হচ্ছে এসেনশিয়াল। শব্দটা একটু বোঝো, এসেনশিয়াল। এসেনশিয়াল আমরা কাকে বলি? যে জিনিসটা আমাদের জন্য অবশ্যই দরকার, এসেনশিয়াল মিনারেলস। হ্যাঁ, এখন এই যে এসেনশিয়াল মিনারেলস, এটা কয় প্রকার? দুই ভাগে ভাগ করা হয়েছে। স্যার কি কি? একটার নাম হচ্ছে মাইক্রো আর একটার নাম ম্যাক্রো। তো মাইক্রো আর ম্যাক্রো শব্দটা বায়োলজিতে তুমি যখনই যে কোনো ভাবে ম্যাক্রো শব্দটা শুনবা আর মাইক্রো শব্দটা শুনবা, তোমার মনে একটা জিনিস চলে আসবে। সেটা হচ্ছে, আমরা যখন মাইক্রোবাস বলি, আমরা বলি না মাইক্রোবাস মানে একটা ছোট বাস। মাইক্রো শব্দটার বায়োলজিতে মিনিং হচ্ছে ছোট বা কম, কম বা ছোট বা ক্ষুদ্র। বায়োলজিতে ম্যাক্রো শব্দটা যেখানেই ব্যবহৃত হবে, মাথায় রাখবা এই ম্যাক্রো কা মতলব হতা হ্যায় বড়। তার মানে ম্যাক্রো যখন আমি বলবো, তখন আমাকে একটা ক্যাফের নাম মনে রাখতে হবে। সেই ক্যাফের নাম হচ্ছে MGK ক্যাফে। মনে করে যে আমাদের রিপন স্যার অনেক টাকা পয়সা হইলো, তো একটা ক্যাফে দিল, ক্যাফের নাম কি? MGK ক্যাফে, ও FT ক্যাফে। আচ্ছা, MGK ক্যাফে ফর কি চপস? নাইস চপস। তো এখন এখন এই যে জায়গাটা, এটা আমার মনে হয় তো বাংলাদেশে সবাই জানে, তুমিও তো জানো। তাহলে এটা জানো যে এইভাবে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। বলার তো কিছু নাই, সোজা জিনিস। আচ্ছা, আর মাইক্রো বলতে বোঝায় জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম। হ্যাঁ, মোলিবডেনাম, বোরন, কপার, আর কি? ক্লোরিন। এইটা হচ্ছে মাইক্রো উপাদান। মাইক্রো মানে হচ্ছে কম দরকারি কিন্তু দরকারি। এগুলোর অভাব হইলে উদ্ভিদের বডিতে যা হবে এটার নাম হচ্ছে ডেফিসিয়েন্সি সিনড্রোম। উদ্ভিদের বডিতে যেটা হবে এটার নাম ডেফিসিয়েন্সি সিনড্রোম। কিরকম সিনড্রোম হইতে পারে তার একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই। এটা এখানে যেটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের পুষ্টিতে এই খনিজ উপাদানের ভূমিকা কি। ঠান্ডা মাথায় একটু ভাবো, ঠান্ডা মাথায় খুব খেয়াল করে দেখো, এখানে একটা শব্দ আছে, এটার নাম হচ্ছে নাইট্রোজেন। আমি বিশ্বাস করি তোমরা জানো যে উদ্ভিদ যে মাটিতে থাকে বা মাটিতে লাগানো হয়েছে বা যেই জায়গাটাতে উদ্ভিদের ফলন হয়েছে সেখানে সার দিতে হয়। সার মানে কি? সার মানে ফার্টিলাইজার্স, উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক গুরুত্বপূর্ণ উপাদানগুলো দিতে হয়। তো তোমরা যারা এটা বোঝো যে এই যে সার দিতে হয়, কেন সার না দিলে উদ্ভিদ তো বড় হবে না। তো বড় হওয়া মানে ডেফিনেটলি এটার সাথে ওই উপাদানটা লাগবে যেটা উদ্ভিদের বড় হওয়ার জন্য লাগবে। এই যে দেখো, যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে এগুলো আসতেছে পরে আসতেছে, ক্লোরোফিল সৃষ্টি হবে না। কেন? কারণ ক্লোরোফিল হচ্ছে একটা অণু, সেটা হচ্ছে C55H72O5N4Mg। তুমি বলতে পারো স্যার এত বড় সংকেতটা কি মনে রাখা লাগবে? না। আর তোমরা প্রথমেই ভয় পাও না, এটা এত বড় এমন সংকেত না যে তুমি পারবা না। এটা কিসের সংকেত? এটা হচ্ছে ক্লোরোফিল এর সংকেত। আস্তে আস্তে পড়াবো না। ওই যে এখানে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম আছে না? আছে তো। এই যে নাইট্রোজেন আর এই যে ম্যাগনেসিয়াম, এটা না থাকলে ক্লোরোফিল কেন হবে? ক্লোরোফিল হবে না। এই ম্যাগনেসিয়াম না থাকলেও ক্লোরোফিল অণু সৃষ্টি হবে না। ক্লোরোফিল অণু সৃষ্টি কি হবে? ব্যাহত হবে। এই ব্যাহত হওয়ার মানে হচ্ছে বাধাগ্রস্ত হওয়া। বাধাগ্রস্ত হওয়া, এই ব্যাহত হওয়ার মানে হচ্ছে বাধাগ্রস্ত হওয়া। তাহলে বাধাগ্রস্ত হবে, ভয়াবহ জিনিস। এটা পরীক্ষায় আসবেই, তোমাদের আসবেই। পানি শোষণে সাহায্য করে কে? পটাশিয়াম। পটাশিয়াম পানি শোষণে সাহায্য করে। ফসফরাস, ফসফরাস মূল বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ। মূল বর্ধনের জন্য। কি বর্ধনের জন্য? মূল বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ। ফসফরাস মূল বর্ধন। মূল মানে কি? রুট। রুট বর্ধন মানে কি? বড় হওয়া, অর্থাৎ শিকড়ের বৃদ্ধি। শিকড়ের শিকড়ের কি? বৃদ্ধির জন্য দরকারি। ঠিক আছে, শিকড়ের বৃদ্ধির জন্য দরকারি। এটার নাম হচ্ছে পটাশিয়াম। ফসফরাস, ফসফরাস হলে মূল বৃদ্ধি হবে। ফসফরাস হলে মূল বৃদ্ধি হবে।
এখানে একটু প্লিজ আস্তে আস্তে আমি যাচ্ছি, পুরো চ্যাপ্টারটা একটু সময় লাগবে, 2-2.5 ঘন্টা সময় লাগতে পারে। এই যে এখানে একটা শব্দ আছে না, সাইটোক্রোম, তোমরা আল্লাহর ওয়াস্তে মনে রাখবা, এই যে সাইটোক্রোম হইল একটা ইলেকট্রন বাহক, ও ইলেকট্রনটাকে বহন করে। কিভাবে বহন করে? তুমি একটু ঠান্ডা মাথায় একটা জিনিস মনে রাখো, এইটা হচ্ছে তোমার উদ্ভিদ, রাইট? উদ্ভিদটা কিসে আছে? মাটিতে আছে। তো উদ্ভিদটা যে মাটিতে আছে, তো মাটি থেকে আয়ন, আয়ন একটু বড় করে বলছি আমি, মনে করো যে আয়ন, পটাশিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ না? তো পটাশিয়াম এবং ক্লোরিন দুইটাই উদ্ভিদের বডিতে প্রবেশ করবে। তো এই যে ধরো পটাশিয়াম আয়ন আর ধরো যে নাইট্রেট আয়ন ধরলাম, এই দুইটা আয়ন উদ্ভিদের বডিতে ঢুকবে না? ঢুকবে। এই ঢোকার জন্য একটা ইলেকট্রন বাহক লাগে। এটা কার কথা জানো? ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা পড়বা, উদ্ভিদ শারীর তত্ত্ব নামে একটা অধ্যায় আছে, সেখানে খনিজ লবণ কিভাবে উদ্ভিদের দেহে প্রবেশ করে সেই ব্যাপারে কয়েকজন বিজ্ঞানীর ব্যাখ্যা দেওয়া আছে সেখানে। তার মধ্যে একজন হচ্ছে লুন্ডেগর। উনি বলেছে সাইটোক্রোমের মাধ্যমে, ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে আয়ন প্রবেশ করে, সেই জিনিসটার ক্ষেত্রে আয়রন লাগে। সুতরাং এই যে সাইটোক্রোম বাহক, সাইটোক্রোম এটা হচ্ছে ইলেকট্রন বাহক, এইটার মাধ্যমে ফসফরাস ঢুকবে উদ্ভিদের বডিতে, বা লবণ ঢুকবে উদ্ভিদের বডিতে। লবণ, যে কোনো লবণ, কিসের কিসের কারণে? সাইটোক্রোমের কারণে। এন্ড এটার মধ্যে কি আছে? আয়রন। আয়রন মানে কি? এফি। ক্লোরোপ্লাস্টের সংগঠন এবং সংরক্ষণ, দিস ইজ ইম্পর্টেন্ট। এটা কিসের কারণে হচ্ছে? ম্যাঙ্গানিজ। তারপর উদ্ভিদের জন্য আরেকটা জিনিস দরকার, চিনি পরিবহনের জন্য বোরন প্রভাব বিস্তার করে। আমার কেন জানি মনে হচ্ছে এই এমসিকিউটা তোমাদের মানে পরীক্ষায় আসবে, বোর্ড পরীক্ষায় আসবে, তোমাদের বোর্ড পরীক্ষায় এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধন। অণুজীব মানে কি? অণুজীব বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া বোঝাচ্ছে, এখানে মূলত ব্যাকটেরিয়া বোঝাচ্ছে অণুজীব। এই মুহূর্তে তুমি মাথায় রাখো যে ইটস অল অ্যাবাউট ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা বাতাস থেকে নাইট্রোজেনটাকে মানে ইসে নিয়ে আসে, মানে মাটিতে আনে। মাটিতে তোমরা এটা পড়বে আস্তে আস্তে যে ব্যাকটেরিয়া থাকাটা কি জরুরি। এই নাইট্রোজেনটা থাকে বাতাসে, সেই নাইট্রোজেনটাকে যে নিয়ে আসে, অর্থাৎ কানেক্ট করে মাটির সাথে, এটাকে সংবন্ধন বলা হয়। সংবন্ধন, সংবন্ধন মানে যুক্তিকরণ, ঠিক আছে? ওকে, সংবন্ধন মানে যুক্তিকরণ। এই যে ছকটা, এই ছকটা কি মুখস্থ করা লাগে? তোমরা বইটার মধ্যে দেখলেই দেখবা, বইয়ের মধ্যে দেখলেই দেখবা যে এই যে শুরুতেই এই কথাগুলো আছে, এই কথাগুলো আছে, এবং এই কথাগুলো আমি বইয়ের থেকেই নিছি। তো তোমরা যখন নোট করবা, চেষ্টা করবা আমার এই স্লাইডটা থেকে নোট করার। ইট হেল্পস, তোমরা পয়েন্ট করে লিখবা এবং লেখার পরিমাণটা বাড়াবা, লেখার পরিমাণটা বাড়াবা, ঠিক আছে? এটা কি লক্ষণ? অভাবজনিত লক্ষণ। এই অভাবজনিত লক্ষণের ব্যাখ্যাটা এখানে আছে, শর্ট করে যতটুকু দরকার। কি আছে? নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাব হলে কি হবে? পাতার মধ্যে ক্লোরোফিল সৃষ্টি হবে না। এই প্রসেসের নাম কি? ক্লোরোসিস। এই প্রসেসের নাম ক্লোরোসিস। ক্লোরোসিস কাকে বলে? পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়া। ফসফরাস, পাতা কি হয়ে যায়? বেগুনি হয়। কেন? পাতা তো সবুজ থাকার কথা, পাতা বেগুনি হয় কেন? এখানে অনেক ব্যাখ্যা আছে। তুমি যখনই বেগুনি শব্দটা মাথায় আসবে, তখন সাথে সাথে মনে রাখবা বেগুনি হয় ফসফরাসের কারণে। বেগুনি, ফসফরাস, বেগুনি, ফসফরাস, একটু মুখস্থ বিদ্যাও দরকার আছে। আচ্ছা, এরপরে যদি তুমি চিন্তা করো যে স্যার এখানে খর্বাকার মানে কি? খর্বাকার মানে ছোট থাকা। খর্বাকার মানে, খর্বাকার মানে খাটো, খর্বাকার মানে খাটো বা ছোট, ছোট। তারপর পটাশিয়াম কি হবে? পাতার শীর্ষ এবং কিনারা হলুদ, শীর্ষ এবং কিনারা হলুদ হয়। পাতা কুঁকড়ে যায়, কুঁকড়ে মানে শুকিয়ে যায়, মানে মুড়িয়ে যায়, চিকন হয়ে যায়, সতেজতাটা থাকে না। আবার এই যে আয়রন, এই আয়রনের কারণেও মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হবে। কিসে হবে? মধ্যবর্তী স্থানে, সরু মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখতে হবে। যে যে জায়গাগুলো দাগ দিয়েছি, এই পিডিএফটা তোমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পাওয়া যাবে। এই মানে পিডিএফ বলতে এই স্লাইড, এখানে টোটাল 100টা স্লাইড আছে, 100টা স্লাইড আছে। এরপর
তুমি তাকায় দেখো, ক্যালসিয়ামের অভাবে কি হয়? এই যে এটা অক্সিডেটিভ শব্দটা হবে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়, মাইটোকন্ড্রিয়ায়। হ্যাঁ, শব্দটা হবে माइटोकॉन्ड्रिया ऑक्सीडेटिव फॉस्फोराइलेशन। क्या मतलब है? মাইটোকন্ড্রিয়াতে একটা প্রসেস হয়, তার নাম ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সেইখানে এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হইয়া এটার নাম হচ্ছে কি হয়? এটিপি। এই যে এটিপিটা যে হচ্ছে, এই প্রসেসটার নাম ফসফোরাইলেশন। ইভেনচুয়ালি ক্যালসিয়ামের অভাব হলে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হবে। ট্রাফিকিং মানে কি? প্রোটিনটা কিভাবে কোষের বিভিন্ন অংশে গমন করবে, এই বিষয়টা বাধাগ্রস্ত হবে। রিমেম্বার দিস। সালফারের অভাব হলে কি হবে? ডাইব্যাক রোগ হয়। ডাইব্যাক কাণ্ডের মধ্যপর্ব ছোট হয় এবং উদ্ভিদ খর্বাকার হয়। খর্বাকার মানে কি? খাটো হওয়া। খর্বাকার এই শব্দটার মানে হচ্ছে খাটো। খর্বাকার মানে খাটো। আর ম্যাগনেসিয়াম হইলে কি হবে? ওই তো পাতার রং মানে স্বাভাবিক প্রসেস। এখানে বোরনের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, যে ফুলের কুড়ি জন্মানো ব্যাহত হয়। এইটাও অনেকবার পরীক্ষায় আসছে। ফুলের কি? কুড়ি জন্মানো ব্যাহত। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এই হচ্ছে মোটামুটি অভাবজনিত লক্ষণ। এই যে আমি 20 মিনিট ধরে কথা বলছি শুধু একটা টপিকে, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে সিকিউ আসার মতো অনেক কিছু আছে। তাই এই যে আমরা যে অংশগুলো পড়লাম তার উপর বেস করে একটু এমসিকিউ করা দরকার না? হ্যাঁ, তো চলো কিছু এমসিকিউ করি। এই এমসিকিউ গুলোর উত্তর তোমরা নিজেরা দিবা, আমি একটু তোমাদের সাথে একটু শেয়ার করব। ঠিক আছে, বলো প্রথমটা, ডাইব্যাক রোগ হয় কিসের অভাবে? এটা কি আমার বলার দরকার আছে? একটু আগেই তো আমি দেখলাম। তোমরা আমাকে বলো এটা কিসের অভাবে হবে ডাইব্যাক রোগ? পারবা? কিসের অভাবে ডাইব্যাক রোগ হবে? এটা একটা খুব স্বাভাবিক প্রসেস এবং আমার মনে হয় যে তোমাদের এইটা না পারার কিছুই নেই। কিসের অভাবে ডাইব্যাক রোগ হয়? এই যে এখানে দেখো, একটু আগে আমি এখানে গোল্লা দিয়েছি সালফার, তাহলে এটা অবশ্যই সালফারের অভাবে হবে। তারপর ক্লোরোফিলের প্রধান উপাদান নিশ্চিতভাবে ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন, কোনো মিস নাই। কেন? কারণ ক্লোরোফিলের প্রধান উপাদান এই জন্য, ক্লোরোফিলের যে সংকেত, আমি আবারও বলছি, C55H72O5N4Mg। দেখো সবচেয়ে কম উপাদান এটা আছে, বাকিগুলো ঠিকঠাক আছে, কিন্তু এই যে নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে প্রধান উপাদান উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট গঠন এবং সংরক্ষণের জন্য। এটা একদম স্পেসিফিক লেখা থাকার কথা, তোমরা জানো। ম্যাঙ্গানিজ কোনটি? মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রো কোনটা? ম্যাক্রো না, মাইক্রো। চপস, এমজি কে ক্যাফে ফর নাইস চপস বাদে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে কপার। সে কি হবে? বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, ক্লোরিন। আচ্ছা, ক্লোরোসিস হয়। সালফারের ঘাটতি আসলে এখানে মুখ্য বিষয় না। এখানে মুখ্য বিষয় হচ্ছে নাইট্রোজেন এবং লৌহের অনুপস্থিতি। তার মানে এখানে রাইট অ্যান্সার হবে 1 ও 3। ওকে, এই ধরনের এমসিকিউ গুলো পরীক্ষায় আসে, সো তোমরা যখন অ্যান্সার করবা বা কোনো একটা এমসিকিউর দিকে তাকে এটাকে প্রপারলি অ্যান্সার করবা, আশা করি তোমরা এটা বুঝে অ্যান্সার করবা। এবং তোমরা যখন কি বলে এটাকে, পরীক্ষার খাতায় অ্যান্সার করবা, তখন চেষ্টা করবা যেন মাথাটা ঠান্ডা রেখে অ্যান্সার করা যায়। আমারও মাঝে মধ্যে মিস্টেক হয়, এটা মানুষ মাত্রই এটা হয়, কিন্তু তোমরা যখন প্রেশারের সিচুয়েশনে থাকবা, অনেকবার রিভিশন দিয়ে যাবা, তখন ইনশাল্লাহ কোনো বাদ থাকবে না, কোনো কিছুই পারবা। এই যে দেখো, এটা কিসের উপাদান? খাদ্যের প্রধান উপাদান। এখানে যে পয়েন্টগুলো লেখা আছে, প্রোটিনের কারণে কি হয়? বৃদ্ধি সাধন। শর্করার কারণে কি হয়? শক্তি উৎপাদন। ফ্যাটের কারণে কি হয়? তাপ ও শক্তি উৎপাদন।
ভিটামিনসের কারণে কি হয়? রাসায়নিক বিক্রিয়ার উদ্দীপনা। ভিটামিন, রাসায়নিক বিক্রিয়ার উদ্দীপনা। খনিজ লবণের কারণে কি হয়? জৈবিক কাজ। সিরিয়াস। পানি কি করে? তাপের সমতা। এটা তো একটা কথা, যে কার্যাদি নিয়ন্ত্রণ করে। কার্যাদি মানে কি? কার্যাদি মানে অনেকগুলা কাজ, ফাংশনস। কার্যাদি মানে হচ্ছে ফাংশনস। তারপর র্যাফেজ, ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের বডির জন্য। মলের পরিমাণ বৃদ্ধি করা। যদি র্যাফেজ কম থাকে তাহলে আমাদের যেই ডিফিকেশন প্রসেস আছে, মানে আমাদের যে মল ত্যাগ করার বিষয়টা প্রাণী জগতের মধ্যে আছে, এটা বাধাগ্রস্ত হবে। এবং বাধাগ্রস্ত হইলে তখন অনেক ডিজিজের সূচনা হয়। তার মধ্যে একটা হচ্ছে কনস্টিপেশন। আমরা পড়বো এখানে, তোমরা শব্দটা একটু মাথায় রাখো। এইটার নাম হচ্ছে কনস্টিপেশন। কনস্টিপেশন শব্দের মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য, কঠিন হয়ে যাবে, মলটা সহজে বের হবে না, এবং এটা খুব ডেঞ্জারাস জিনিস। তাই এই কারণে তোমরা যখন এটা পড়বা তখন তোমরা মাথায় সেট করে নিবা যে আমরা শুধুমাত্র প্রোটিন খাওয়া মানেই, বা হাই ফুড বা জাঙ্ক ফুড অথবা হাই প্রাইস ফুড খাওয়া মানেই যে ভালো কিছু, তা না। শাকসবজি থাকাটা দরকার, বডির জন্য দরকার, শাকসবজি থাকা দরকার। এবং আমরা যখন খাদ্য পিরামিড বানাবো বা ফুড পিরামিডের চিন্তা করব, সবার নিচে সবচাইতে বেশি পরিমাণে যেটা লাগবে এটার নাম কার্বোহাইড্রেট। আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকা উচিত। তারপরে থাকা উচিত হচ্ছে ভিটামিন। তার মানে শাকসবজি খাইতে হবে, সবুজ শাক, ভিটামিন যেসব জায়গায় পাওয়া যায়। আমি এখানে ওইগুলো নিয়ে আলাপ করছি না, কারণ এই জিনিস তোমাদের বইয়ের মধ্যে যে আছে, এই যে এগুলা, এগুলো আমি আলাপ করছি না, এগুলা তোমরা পড়বা। তোমরা স্টুডেন্টরা এটা পড়বা যে কি কি খাবারে প্রোটিন পাওয়া যায়। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বিচি, শুটকি মাছ, চীনাবাদাম। তারপর এনিম্যাল প্রোটিন কারা কারা? মাছ, মাংস, ডিম, পনির, ছানা, কলিজা বা যকৃৎ ইত্যাদি। পনির মানে চিজ, হ্যাঁ, এটা তোমরা জানো। উদ্ভিজ্জ আমিষ, ডাল, চীনাবাদাম, শিমের বিচি, এগুলা। শর্করা কোথায় কোথায় পাওয়া যায়? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা এটা এমসিকিউতে আসেই। এখানে লেখাটা একটু অস্পষ্ট লাগতেছে। সেটা হচ্ছে এক শর্করা মানে মনোস্যাকারাইড। মনো মানে হচ্ছে এক, মার মানে অণু, একটা অণু। সেই অণুটা হচ্ছে গিয়ে গ্লুকোজ, এবং এই গ্লুকোজ হচ্ছে C6H12O6। এটার এক্সাম্পল কিসের? মধু এবং ফলের রস। মধু এবং ফলের রস। তারপর দেখো এখানে দ্বিশর্করা মানে কি স্যাকারাইড? ডাইস্যাকারাইড। দ্বিশর্করা মানে ডাইস্যাকারাইড। কি কি আছে? ডাইমার। ডাইমার মানে দুই, ডাই মানে দুই, এবং মার মানে অণু। কি কি আছে? সুক্রোজ আর ল্যাকটোজ। এই সুক্রোজ ল্যাকটোজ যে ডাইস্যাকারাইড, এইটা মনে রাখতে হবে। এবং সুক্রোজ পাওয়া যায় চিনিতে, ল্যাকটোজ পাওয়া যায় দুধে, এইটা মনে রাখতে হবে। তোমরা জানো যে বাচ্চাদের জন্য যে দুধটা পাওয়া যায় এটাকে আমরা ল্যাকটোজেন বলি, যদি অন্যান্য নামে আসে, এটা বাণিজ্যিক নাম। ল্যাকটোজেন, ল্যাকটো শব্দটার মানে হচ্ছে দুধ, জেন মানে হচ্ছে উৎপাদনকারী, ল্যাকটোজেন। বহু শর্করা, পলিস্যাকারাইড। পলিমার, পলি শব্দের মানে অনেক, মার মানে অণু। কি কি আছে? শ্বেতসার। এই শ্বেতসার মানে হচ্ছে স্টার্চ, আর এইটা হচ্ছে গ্লাইকোজেন। শব্দটা কি? গ্লাইকোজেন। কি কি আছে? চাল, আটা, আলু, সবুজ শাকসবজি, এরা হচ্ছে শর্করা, বহু শর্করা। দিস ইজ সিরিয়াসলি ইম্পর্টেন্ট। এটা এমসিকিউর জন্য আসবে, পড়ে রাখো। এটা এমসিকিউর জন্য আসবে, একটু মনে রাখো, মিস করো না, ঠিক আছে? এটা মিস করো না। তারপর ভয়াবহ একটা জিনিস, ভিটামিন তো তুমি পড়লা, তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদেরকে একটু প্রোটিন খাইতে হবে। ভয়াবহ কেন? কারণ আমরা অনেক ক্ষেত্রে উল্টা করি। দেখা যাচ্ছে আমাদের খাবারে স্নেহের পরিমাণটা, মানে ফ্যাট এর পরিমাণটা বেশি হয়ে যায়। তখন আমাদের বডিটা আসলে এই পিরামিডের মতো হয়ে যাবে। তখন মানুষের পেটটা ফুলে যায় এবং মানুষের চর্বিগুলা জমে যায় শরীরে। যারা হচ্ছে জন্মগত চিকন বা হচ্ছে মোটামুটি একটা হালকা পাতলা গড়নের, এরা কিন্তু অনেক ভালো থাকে সাধারণত। আর যারা একটু ওবেস হয়ে যায়, মানে স্থূলতা বেড়ে যায়, তাদের কিছুটা সমস্যা তৈরি হয়ে যায় শরীরে, এবং সেটা একটু খারাপ। এই কারণে
আমাদের শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম, দৈনিক হাঁটাচলা করাটা ইজ ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। তাহলে সুষম খাদ্যের কি বৈশিষ্ট্য আছে? একদম নর্মাল কিছু কথা লেখা আছে। সুষম খাদ্যের তালিকা তৈরি করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে এটা চিন্তা করতে হবে। এর পরে আমাদের কিছু অভাবজনিত লক্ষণ দেখা যায়। এইটা তোমরা একটু দয়া করে একটু ফিল করবা, যে এর আগ পর্যন্ত তোমরা নিজেরা একবার একটু পড়বা। দিস ইজ ইম্পর্টেন্ট। পরীক্ষা আসতে পারে, নিজের জীবনের জন্য ইম্পর্টেন্ট। একবার জেনে রাখলা, পরীক্ষার জন্য আসলে লিখতে পারো। পারবা না? পারবা। এখন গয়টার, এটা হচ্ছে পুষ্টির অভাবজনিত লক্ষণের তোমার সিলেবাস অনুসারে একটা ডিজিজ। কি হয় গয়টারে? তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা যদি একটু গয়টারটা চিন্তা করো, এই যে কেমন দেখতে, এইটা হইল যে ওই ইসের গলগণ্ড বলে আমরা। এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের একটা ডিজিজ। এই যে এইরকম হবে, হ্যাঁ, এইরকম হবে গলগণ্ড, গলাটা ফুলে যাবে। এখন গলাটা কেন ফুলে যায়, এটার রিজন হচ্ছে এই যে পেশেন্ট। সো গলাটা এমন হয়ে গেল, কেন হয়ে গেল? বিকজ এই যে যখন গয়টার হবে, তখন এই যে গলার মধ্যে যে গ্ল্যান্ড আছে, এটা এই যে এই জায়গাটার মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যাবে। আর বড় হইলে জায়গাটা ফুলে যায়, এইটার নাম গয়টার। কি নাম? গয়টার। তো গয়টার দুই ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল বা সিম্পল গয়টার, আর একটা হচ্ছে টক্সিক গয়টার। তো তোমরা আপাতত মনে রাখো, এই যে পেশেন্ট, এই পেশেন্টের যেটা হয়েছে গলগণ্ড, রাইট? সো ইটস অ্যাবাউট দ্য ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। আল্লাহ মাফ করুক আমাদের সকল ধরনের ডিজিজ থেকে। তাহলে যদি আয়োডিনের অভাব হয় তাহলে গয়টার হবে। এখন স্যার আয়োডিনের অভাব মেটানোর বুদ্ধিটা কি? মেটানোর বুদ্ধিটা হচ্ছে খাবারের সাথে আয়োডিন খাওয়া। সেটা আয়োডিনযুক্ত লবণ খেয়ে হয় সাধারণত। আর যদি কখনো সামুদ্রিক মাছ খাওয়ার সুযোগ হয়, সামুদ্রিক মাছ খেতে হবে, কারণ সামুদ্রিক মাছের মধ্যে আয়োডিন আছে। আয়োডিন আছে, সামুদ্রিক মাছে আয়োডিন আছে। ওকে, আচ্ছা। এবার রাতকানা। রাতকানা কি জিনিস? নাইট ব্লাইন্ডনেস। শব্দটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস। অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অনেক কিছু আছে। কেবলমাত্র যে রাতকানা, এটা কিন্তু একটা প্রাথমিক ডিজিজ। জেরোফথ্যালমিয়া নামে একটা সিনড্রোম আছে। এটা একটা ডিজিজের অনেকগুলা স্টেপস। জেরোফথ্যালমিয়া, উচ্চারণটা কি? জেরোফথ্যালমিয়া। এই মানে জেরোফথ্যালমিয়ার 7 থেকে 8টা মাত্রা আছে। পরীক্ষা কেন যেন আমার মনে হয় এইটা পরীক্ষা আসবে। কয়টা মাত্রা? 7 থেকে 8টা মাত্রা আছে। 7 থেকে 8টা মাত্রা। এই যে মাত্রা আছে, এটার সর্বনিম্ন স্তর হচ্ছে রাতকানা। কাদের হয়? এই 2 থেকে 5 বছর বয়সের শিশুদের হয়। চোখে ঝাপসা দেখে কেন? কারণ আমাদের চোখের মধ্যে একটা কোষ আছে, এটা হচ্ছে রড সেল। আমি জানি না তোমরা এটা দেখছো কিনা, এটা দেখছো কিনা। তোমাদের উচিত হবে, যেহেতু এখন তোমাদের এই মানে ইন্টারনেট আছে, তাহলে তোমাদের কেন লেখাপড়া এটা সার্চ করতে বা লেখাপড়া জাতীয় জিনিসগুলো ভাবতে কষ্ট হবে। এই হচ্ছে চোখের মানে স্ট্রাকচার। এই রেটিনার মধ্যে, রেটিনায় যে কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে কিছু কিছু আছে লম্বা লম্বা টাইপের সেল, আর কিছু কিছু আছে একটু কোণ আকৃতির সেল। ওই লম্বা সেলগুলোর নাম রড। রড মানে সোজা, রড সেল। এই সেলগুলোর এম্পায়ারমেন্ট হয়, অর্থাৎ ঠিকমতো কাজ করে না, ফলে হচ্ছে চোখে ঝাপসা দেখে। এবং এই ডিজিজটার নাম জেরোফথ্যালমিয়া, যার সর্বনিম্ন লেয়ারটা হচ্ছে রাতকানা। তো এখন এখানে কিছু ইসে আছে, মানে খাবার আছে, যেই খাবারগুলা বাচ্চাদের খাওয়ানো উচিত, ইভেন বড়দের খাওয়ানো উচিত, খাওয়া উচিত। কারণ এই খাবার তো আল্লাহর রহমত। আমাদেরকে খাবার খাইতে হবে, শুকর করতে হবে, এবং আমাদের খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। পৃথিবীর সকল প্রাণী খাবার খেয়ে বেঁচে থাকে। সো এই হচ্ছে কনসেপ্ট। যদি এইটাই হয়, তাহলে আমাদের রিকেটসের কি অবস্থা? রিকেটসে যেটা হয়, রিকেটস এইটা একটা এখনকার যুগের মানুষের ক্ষেত্রে সিরিয়াস ইস্যুস। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো, তারা আল্লাহর ওয়াস্তে একটা জিনিস মাথায় রাখো, যে এক্সারসাইজ
এইটা ছাড়া কোনোভাবে সুস্থ থাকা যাবে না। তুমি ঘরে থাকো, ছাদে থাকো, যদি সম্ভব হয় সকালবেলা যোগা করবা, যখনই সম্ভব হয় একটু ব্যায়াম করবা, দৌড়াদৌড়ি করবা, ঘাম ঝরাবা, শরীর ভালো থাকবে। ঘাম ঝরলেই শরীর ভালো থাকবে এবং ফিট থাকবে। ফিট, এই ফিটনেস না থাকলে ভয়াবহ সমস্যা। তোমরা যখনই সুযোগ হয় যে তোমরা একটু মাঠের মধ্যে গিয়ে খেলাধুলা করো, ফুটবল খেলো, ক্রিকেট খেলো, আঙিনায় দৌড়াদৌড়ি করো, দৌড়াও। দৌড় দরকার আছে জীবনে, তা নাহলে মাসেলগুলো শক্ত হবে না তো। এই যে দেখো, মানে কি নাই, ভিটামিন ডি নেই, কারণ কি সূর্যের আলোতেই তো যায় নাই। দৌড়াবে কখন? ঘরের ভিতরে থাকলে, এসির ভিতরে থাকলে সবসময় দৌড়াবে কখন? সুযোগ তো নাই। সুযোগ করতে হয়। সেটা কি লাগবে? সূর্যের আলো। সূর্যের আলো এইটা লাগবে, কারণ এই সূর্যের আলো থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে ভিটামিন ডি। রক্ত শূন্যতা, আমরা এটাকে বলি অ্যানিমিয়া। অ্যানিমিয়া, অ্যানিমিয়া মানে কি জানো? অ্যানা, অ্যানা মানে হচ্ছে নাই, অ্যানা মানে নাই, আর এমিয়া মানে হচ্ছে রক্ত। তাহলে এইটা কি হবে? নাই রক্ত, রক্ত নাই। কেন? হিমোগ্লোবিনের ঘনত্ব যদি কমে যায়, মানে এটা আবার কেমন কথা? হিমোগ্লোবিনের ঘনত্ব কমে যাও, তাহলে স্বাভাবিকটা তো আমার আগে মনে রাখতে হবে। স্বাভাবিক হচ্ছে ছেলেদের, মানে মেল, এটা হচ্ছে সাধারণত 14.0 থেকে 16.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, গ্রাম পার ডেসিলিটার, গ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে রেঞ্জ। আর ফিমেলদের সাধারণত একটু কম থাকে, এতে মন খারাপ করার কিছু নেই। 11.5 থেকে 13.8 গ্রাম পার ডেসিলিটার, এই রেঞ্জ কম বেশি হইতে পারে। এই রেঞ্জটাও একদম যে প্রপারলি একদম ফিক্সড তা না, এটার চেয়ে কম বেশি হইতে পারে। এটা মোটামুটি একটা আইডিয়া আমি তোমাদেরকে দিলাম যে একটা স্বাভাবিক মানুষের এই ধরনের বা এই মাত্রার হিমোগ্লোবিন থাকে। তার যদি কম হয়, ডেফিনেটলি তার শরীরে রক্তের অভাব হবে। এবং এই অভাবের আরেকটা কারণ হচ্ছে এগুলা নাই, এগুলো নাই। যদি না থাকে তখন কি হয়? এই যে কি কি হবে? দুর্বলতা অনুভব করা, মাথা ব্যথা, খাওয়ার অরুচি, বুকে ধড়ফড় করা। দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য সিমটম। এগুলো হচ্ছে সিমটম, লক্ষণ। সিমটম, সিমটমস, এগুলো লক্ষণ। মনে থাকবে, এগুলো লক্ষণ, রাত কানার লক্ষণ। সো এই পর্যন্ত যা বললাম, এভরিথিং ইজ অল অ্যাবাউট এমসিকিউ। খুব একটা যে সিকিউর জন্য আসে তা না, এটা এমসিকিউ। দেখি, আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? এটা তোমরা জানো, এটা 16 ভাগ। স্যার কই থেকে পাইছেন? বইয়ের মধ্যে আছে। 16 ভাগ নাইট্রোজেন থাকে, এটা বইয়ের মধ্যে আছে, আছে না? তোমাদের যে বইটা, সেই বইটাকে একটু দেখো। এখানে আমিষের জায়গাতে লেখার কথা, আমিষের 16 ভাগ, তাই না? 16 ভাগ নাইট্রোজেন থাকে। এই যে এখানে, এই যে শতকরা 16 ভাগ নাইট্রোজেন থাকে। ভুল করো না, ভুল করো না। আমিষে শতকরা 16 ভাগ নাইট্রোজেন থাকে, ডোন্ট মিস। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত লিটার 2 লিটার। কোন খাদ্যটি দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণ করে? এটা তো অবশ্যই প্রোটিন হওয়ার কথা। তো গম, ফলের রস আর চর্বিতে তো প্রোটিন নেই, মাছে প্রোটিন আছে। তাহলে এটা হবে শুটকি মাছ। কোনটি উদ্ভিজ্জ আমিষ? উদ্ভিজ্জ আমিষ, চাল, আলু, গম, এগুলা শর্করা। ডেফিনেটলি এটা ডাল হবে, বিকজ এই যে চাল, আলু আর গম, এটা হচ্ছে অ্যাবসলিউটলি দ্য এক্সাম্পল অফ কার্বোহাইড্রেট। খাদ্যের চর্বিতে দ্রবণীয় সব ভিটামিন পাওয়া যায় কোন খাদ্যে? কোন খাদ্যে চর্বিতে দ্রবণীয়? এখানে রটা হবে না। কোন খাদ্যে চর্বিতে দ্রবণীয়? এখন ভিটামিন তো হচ্ছে গিয়ে দুই ধরনের, তাই না? একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফ্যাট সলিউবল, ফ্যাট সলিউবল, আরেকটা হচ্ছে ওয়াটার সলিউবল। জানি না তোমরা এটা বুঝছো কিনা। ফ্যাট সলিউবল মানে হচ্ছে চর্বিতে দ্রবণীয়। এই চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে 4টা, ADE-কে। আর ওয়াটার সলিউবল ভিটামিন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স প্লাস ভিটামিন সি। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি। এখন এই ভিটামিন ADE-কে পাওয়া যায় যেই ফুডে, এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে ডিম।
কলিজা বললেও ভুল হবে না, কারণ আমি এক্স্যাক্টলি মানে তোমাদের বইয়ের মধ্যে আহ, ভিটামিনের ক্ষেত্রে একটু একটু দাঁড়া, আমি একটু চেক করি। এই যে ভিটামিন সি, খনিজ লবণ, উম, এখানে স্পেসিফিক ভাবে ভিটামিনকে চর্বিতে দ্রবণীয় আর পানিতে দ্রবণীয় সেটাই বুঝলাম। দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর সব পাওয়া যায়। আচ্ছা, ভিটামিন ই কে, এটা হ্যাঁ ইসে হওয়ার কথা, ডিমই হওয়ার কথা। আচ্ছা, পরেরটা, ইলিশ মাছ নিচের কোন রোগটি প্রতিরোধ করে? ইলিশ মাছ, যেহেতু এখানে আয়োডিন আছে, এখানে অ্যান্সার হবে গয়টার। কেন? কারণ ইলিশ মাছের তো সমুদ্রের সংমিশ্রণ থাকে, তো সামুদ্রিক ইলিশে ডেফিনেটলি আয়োডিন থাকবে। সো এটা একটা ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, কারণ এই সামুদ্রিক ইলিশে কি থাকবে? আয়োডিন। তারপর দেহ গঠন এবং দেহের অভ্যন্তরীণ কাজ, দেহ গঠন এবং অভ্যন্তরীণ কাজ, এটা খনিজ লবণ হওয়া উচিত। অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে, অভ্যন্তরীণ কাজ। আচ্ছা, আবার আমার একটু হচ্ছে গিয়ে আহ, অভ্যন্তরীণ কাজ শব্দটার সাথে ভিটামিন জড়িত হবে না? দেহ গঠন এবং অভ্যন্তরীণ কাজ স্পেসিফিক ভাবে অভ্যন্তরীণ কাজ শব্দটাতে স্পেসিফিক লেখা নাই, কিন্তু আমার মনে হয় যে এখানে খনিজ লবণ, কারণ মিনারেলস থাকলে অ্যাক্টিভিটিস গুলো ঠিকঠাক মতো চলবে। আচ্ছা, গলা ফুলা, গলা ফুলা মানে এটা গয়টার, গলা ফুলা মানেই গয়টার। আর যাদের গলা ফুলায়, এটা সোডিয়ামের অভাবে তো হবে না, এটা থাইরয়েড গ্রন্থির রোগ হবে। পার্বত্য অঞ্চলে দেখা যায়, কারণ আয়োডিন জাতীয় খুব বেশি খাবার ওনাদের কাছে পৌঁছায় না। সুতরাং এটার রাইট অ্যান্সার 2 ও 3 হবে। রাতকানা প্রতিরোধে অধিক পরিমাণে সবই খেতে হবে, গাজর, পাকা আম, মলা মাছ, ভিটামিন এ পাওয়া যায়। সুতরাং এটার ভিটামিন এ পাওয়া যায়। এই যে এইখান থেকে একটু পড়ালেখা স্টার্ট হয়, এতক্ষণ যা বললাম এই যে এখান থেকে একটু পড়ালেখা স্টার্ট হবে। তো এই যে আমি গত 37 মিনিট যাবত যে আলাপ করেছি, ইটস অল অ্যাবাউট এমসিকিউ। এখন নেক্সট 1.5 ঘন্টা ইনশাল্লাহ যে আলাপটা করব, সেটাতে সিকিউ এমসিকিউ দুইটাই থাকবে, দুইটাই প্রয়োজন। সেটা কি? আমরা জানি যে 1 গ্রাম কার্বোহাইড্রেটে, 1 গ্রাম কার্বোহাইড্রেটে হচ্ছে 4 কিলো ক্যালোরি এনার্জি। 1 গ্রাম প্রোটিনে, 1 গ্রাম প্রোটিনে 4 কিলো ক্যালোরি এনার্জি। তোমরা আবার টেনশন করে না যে স্যার কিলো কা মতলব মানে কি ক্যালোরির 1000 গুণ? না, ওই কিলো ক্যালোরি বলতে ফুড ক্যালোরিকেই বোঝায়। এই জন্য পুষ্টিবিদরা ওইটাকে ক্যালোরি বলে, কিলো ক্যালোরিটাই ক্যালোরি। আর আরেক গ্রাম ফ্যাট, এইখানে থাকবে হচ্ছে 9 কিলো ক্যালোরি, 9 কিলো ক্যালোরি। ঠিক একটা স্টুডেন্ট, তোমরা সায়েন্সের স্টুডেন্ট হিসেবে তোমাদের নিশ্চিতভাবে ব্রেইনটা শার্প, এবং এই শার্প ব্রেইন দিয়ে যদি এটার দিকে তাকাও, আই হোপ যে তোমরা বুঝতেছো যে এখানে 20 গ্রাম চিড়া আছে, তার মধ্যে শর্করা, প্রোটিন এবং স্নেহ কত গ্রাম আছে দেওয়া আছে। ডোন্ট গো উইথ দ্য পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটা তোমাকে দিছে আরেকটু কনফিউজ করার জন্য। পার্সেন্টেজটা তখনই দেওয়া থাকবে বা উচিত যখন কত গ্রাম শর্করা আছে এটা দেওয়া থাকবে না। তা আমি তো জানি আমার গ্রাম দেওয়া আছে, তাহলে আমি এটাকে এক লাইনে অ্যান্সার করতে পারবো, পারবো। এক লাইনে অ্যান্সার করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে 15.4 গ্রাম শর্করা আছে, তার মানে এইটা ইন্টু 4 ক্যালোরি, তার সাথে 1.32 গ্রাম প্রোটিন আছে, তার মানে এটার সাথে 4 ক্যালোরি। খেয়াল করো। আর ওই 0.24 গ্রাম ফ্যাট আছে, এটার সাথে 9 ক্যালোরি। এখন এইবার তুমি যদি একটু চিন্তা করো, তাহলে এইটা কত গ্রামের মধ্যে আছে? এটা কত গ্রামের মধ্যে? 20 গ্রামের মধ্যে আছে। 20 গ্রামে যত ক্যালোরি আছে, এটাকে 20 দিয়ে ভাগ করলে প্রতি গ্রামে কত আছে তা পাবো। তাকে যদি আমি 1000 দিয়ে গুণ করি, তাহলে 1 কেজিতে কত আছে এটা পাবো, পাবো, পাবো। সো এটা আমার বিশ্বাস যে তোমাদের পারার কথা, না পারার কথা না। সো 15.4 ইন্টু 4 প্লাস 1.32 ইন্টু 4 প্লাস 0.24 ইন্টু 9, হ্যাঁ 0.24 ইন্টু 9 কত?
ডিভাইডেড বাই 20 ইন্টু 1000 কত 3452 কিলো ক্যালোরি। 3452, কারেক্ট মি ইফ আই রং। 3452, এটা আপ ডাউন হইতে পারে, এটা একটু 3452 কিলো ক্যালোরি। যদি প্রশ্ন আসতো যে কত জুল, তাহলে আমার এটার সাথে 4.2 কে মাল্টিপ্লাই করতে হবে, মানে ইন্টু 4.2, তাহলে এটা আসতো 144 98.4। 144, তাহলে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 144.98 কিলো জুল, কিলো ক্যালোরি। এই হচ্ছে হিসাব, এবং এই হিসাব পারতে তোমাদের মোটেও অনেক বেশি মানে কষ্ট পাওয়ার কিছু নাই। আমি পুরা হিসাব করেছি, 20 গ্রামে কত আছে এটাকে 20 দিয়ে ভাগ করেছি, 1 গ্রামে কত, দেন আই ওয়াজ আস্কড যে 1 কেজি চিড়ায় কত পাওয়া যায়। সো আই হোপ এটা কঠিন না, আই হোপ এটা কঠিন না। এইবার স্যার, দিস ইজ ইম্পর্টেন্ট স্যার, পরীক্ষায় বিএমআর কত ইম্পর্টেন্ট, অনেক। বেসাল মেটাবলিক রেট, ইট মিনস একটা মানুষের সম্পূর্ণ বিশ্রামরত অবস্থায় তার দিনে কত ক্যালোরি খাবার লাগবে, এবং এটা বের করার একটা সূত্র আছে, এটার নাম হ্যারিস বেনেডিক্ট ফর্মুলা। হ্যারিস বেনেডিক্ট, এই যে ফর্মুলা যেটা তোমার সামনে আছে, এটার নাম হচ্ছে হ্যারিস বেনেডিক্ট ফর্মুলা। শব্দটা কি হবে? হ্যারিস, হ্যারিস বেনেডিক্ট, হ্যারিস বেনেডিক্ট ফর্মুলা। বিএমআর মানে কি? বেসাল মেটাবলিক রেট, বেসাল, বেসাল metabolic কি rate. So what is the rate? Rate is that per day a person এর consumption কত হবে, depends on যে তার অ্যাক্টিভিটি কেমন, সে কি একেবারে পরিশ্রম করে না, নাকি অনেক বেশি পরিশ্রম করে, না কেমন পরিশ্রম করে, এটা একটু জানার দরকার। তো তার যে অ্যাক্টিভিটি, কেউ যদি পরিশ্রমী না হয়, তাহলে তোমার যে ভ্যালুটা বের হবে তার সাথে 1.2 গুণ করতেই হবে, আদারওয়াইজ গেমটা হবে না। কিন্তু সপ্তাহে যদি 2 থেকে 3 দিন খেলাধুলা করে, সপ্তাহে যদি প্রতিদিন খেলাধুলা করে, অনেক পরিশ্রম করে, 0.25 করে বাড়তে থাকে, 0.375, 0.1, 0.55, 0.725, 1.9। সবচেয়ে বেশি খেলাধুলা করলে 1.9 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা বিএমআরটা বের করি বিশ্রামরত অবস্থায়। কিন্তু এই মানুষটা তো বিশ্রাম করছে না, সে অনেক খেলাধুলা করতেছে। তাহলে যার বেশি খেলাধুলা করবে, যে অ্যাথলেট, যার অনেক বেশি এক্সারসাইজ করতে হয়, সে বেশি বেশি খাওয়া দাওয়া করবে, স্বাভাবিক ব্যাপার। কারণ এটা কেমনে বের করব? এটা তো স্যার মুখস্থ করা লাগবে, মুখস্থ করা লাগবে। আরেকটা জিনিস মজার ব্যাপার, এই যে এখানে একজনের নাম আছে না, আকিব, নাম দেখে আমরা বুঝে নিচ্ছি সে একটা ছেলে। আকিব, সালমা, এটা একটা মেয়ের নাম। কিছু নাম আছে যে নামগুলো আসলে বোঝা যায় না যে এটা ছেলে না মেয়ে। কেন? কারণ আমার অনেক, তোমরা আবার এটাকে অফেন্সিভ নিও না, আমার অনেক ছেলে স্টুডেন্ট আছে যাদের নাম ইফতি, আবার অনেক মেয়ে স্টুডেন্টও আছে যাদের নাম ইফতি। ইভেন আমি ছেলেদের নামও শুনেছি কনক, মেয়েদের নামও শুনেছি কনক। কিন্তু সালমা একটা নাম, বা মারিয়াম একটা নাম, ফাতেমা একটা নাম, এটা ছেলেদের নাম কখনোই শোনার কথা না। বা কবির, জামাল, কামাল, কামাল মানে হচ্ছে পরিপূর্ণ, রায়হান, হ্যাঁ, ফরিদ, এইরকম নাম আছে। যেমন ফরিদ আছে ছেলেদের নাম, খুব কমন নাম বাংলাদেশে। ফরিদা আছে মেয়েদের নাম। সো নাম দেখে বুঝে ফেলতে হবে যে সে ছেলে না মেয়ে। তো এই ক্ষেত্রে তো কনফিউজিং কোনো নাম দিবে না। সে অত্যন্ত পরিশ্রমী, প্রচুর দৌড়ঝাঁপ, খেলাধুলা করে, তো এটা কিন্তু এটার সাথে মিলে গেছে। তো অবশ্যই তার যে বিএমআরটা আসবে তার সাথে 1.9 গুণ করতে হবে। কেমনে? ছেলেদের ক্ষেত্রে মনে রাখার বুদ্ধি হচ্ছে যে তোমার ওজন, উচ্চতা, বয়স, ওজন, উচ্চতা, বয়স। এখন ছেলেদের ক্ষেত্রে 66, এটা কিন্তু 66, এটা মাথায় রাখতে হবে। 13.7, 6.8, 13.7, 6.8। তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে 13.7, 5, 6.8, 13.7, 5, 6.8, 13.7, 5, 6.8,
তাহলে কেমনে? যেহেতু তোমার এইটা হচ্ছে গিয়ে তার ওজন, তাহলে ওজন কত কেজি? 55 কেজি। তার সাথে 5কে মাল্টিপ্লাই করতে হবে তার উচ্চতা দিয়ে, যেহেতু 5 ফিট 8 ইঞ্চি, খেয়াল করে দেখো এখানে সেন্টিমিটার আছে। এই জায়গাটায় তোমাদের একটু বলে দেই, 5 ফিট 8 ইঞ্চি মানে 5 ফিট 8 ইঞ্চি মানে 1 ফিটে 12 ইঞ্চি। তাহলে 5 12 60, 5 12 60, তাহলে 12-র সাথে 5 গুণ করলে এটা ইঞ্চিতে চলে আসবে, +8 ইঞ্চি, তার মানে এখানে হচ্ছে 68 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার। একটু ক্যালকুলেটর লাগতেছে। তাহলে এই 68 ইঞ্চিতে 2.54 সেন্টিমিটার মানে 172.72 সেন্টিমিটার। তার মানে 172.72 সেন্টিমিটার। তাহলে আমি যদি এখানে বসাই 172.72, এই মাইনাস করতে হবে কি দিয়ে? তার বয়স দিয়ে। কত বয়স? 15 বছর। এরপরে আমার আর করার প্রয়োজন নাই, তুমি নিশ্চিত এটার সাথে যে ভ্যালুটা আসবে তার সাথে 1.9 গুণ করলে সে প্রতিদিন পার ডে এত ক্যালোরি খাবার গ্রহণ করবে। এটাই হচ্ছে তার বিএমআর। এইটাই হচ্ছে বিএমআর। এবং তোমরা মনে মনে অবশ্যই এই ম্যাথটা পারতেই হবে। অ্যাজ আ স্টুডেন্ট অফ বায়োলজি এটা তোমাদের পারা লাগবে। ক্যালকুলেশনটা আমি করলাম না, তোমরা ক্যালকুলেশনটা করে নিবা। বলো এই ক্যালকুলেশনটা কত হয়? বলো তো এই ক্যালকুলেশনটা কত হবে? তোমরা পারবা না? পারা উচিত। এটা পারা উচিত। এরপর স্যার আরেকটা ডেটা আছে, সেটা হচ্ছে বিএমআই। হোয়াট ইজ দিস স্যার? বডি মাস ইন্ডেক্স। এটা শিখে আমার কি লাভ? একটা ভ্যালু, যে ভ্যালুটা দেখে একটা মানুষকে আন্দাজ করা যাবে ইজ শি অর হি হেলদি অর নট। ভ্যালুটা কত? 18.5 থেকে 24.9 মধ্যে। এর কম হইলে মানুষটার একটু ওয়েট গেইন করতে হবে, পুষ্টির মান বাড়াইতে হবে। আর এর চাইতে বেশি যদি হয় তাহলে সে ওবেসিটির দিকে যাচ্ছে, একটু মোটা হয়ে যাচ্ছে। এবং মোটা হওয়াটা কন্ট্রোল করার চেষ্টা করা উচিত হবে নিজের জন্য। আর তোমরা যারা, তোমাদের কোনো ফ্রেন্ডস যদি থাকে একটু মোটা বা একটু চিকন, ভুলেও ভুলেও দয়া করে আল্লাহর দোহাই লাগে নিজের পরিবারের শিক্ষার কথা চিন্তা করে তাকে বুলি করবা না। তার মোটা হওয়া বা চিকন হওয়া নিয়ে কোনো কথাই বলবা না। কেউ চিকন হোক, মোটা হোক, ফর্সা হোক, কালো হোক, ডোন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য স্ট্রাকচার অ্যান্ড কালার অফ আ পারসন। এটা পারিবারিক শিক্ষা যদি তোমার না থাকে তাহলে আমার কাছ থেকে শিখো। সব কিছু যে পরিবার শিখাবে সেই পরিবার তো, আদর্শ পরিবার তো সবার নাও থাকতে পারে। বাবা মা হয়তো বলেও নাই যে এইভাবে কাউকে বুলি করা উচিত হবে না। এখন তুমি জিজ্ঞাসা বুলি কি স্যার? তুমি কাউকে বললে আরে তুই, তোর তোর কি এই এই মাপের কোনো সাইজের কোনো কাপড় পাওয়া যায়? মানে এমন কিছু। হ্যাঁ, ফান মুড একসেপ্ট করার অ্যাবিলিটি এক একজনের এক এক রকম। ফান একটা হিসাব, কিন্তু কে যে কখন ফানকে কোন পর্যায়ে নিয়ে যাবে এটা তো বলা যায় না। ঠিক আছে? তো এই জন্য আমার এখানে আজান হচ্ছে। হ্যাঁ, আমি একটু অফ থাকবো। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমি একটু সাইলেন্ট থাকতে হবে এখন ফর আ ফিউ সেকেন্ডস।
আমাদের অফিসটা হচ্ছে 5 তলায়। সো একদম আমাদের অফিসের ঠিক সামনে মসজিদ, হ্যাঁ? তো মসজিদের যে মাইকটা মানে সাধারণত মিনারের উপরে থাকে, রাইট? মিনারগুলোর উপরে থাকে। আমাদের একদম 5 তলা বরাবর হচ্ছে 2 টা মাইক। সো মোটামুটিভাবে আমরা খুব ভালোভাবে টের পাই। ইভেন ফজরের নামাজের সময় আর মানে অ্যালার্ম-ট্যালার্ম দেওয়া লাগে না। এমনিই টের পাওয়া যায়। সো এই কারণে মানে সাধারণত আমাদের ধরো আমাদের শুটিংগুলা, আমাদের ক্লাস, আমাদের অফলাইন, অনলাইন সব অ্যাক্টিভিটি তো আসলে কোনোভাবে থামানো যায় না। এজন্য যখনই আমরা প্রসেসটা রান করতে থাকি, আমরা স্টপ হয়ে যাওয়ার চেষ্টা করি। যাই হোক, এটা সেলফ সার্ভিস। ওই যে আমি যে সালমার কথা বলছিলাম, এই সালমার বিয়ে আমার এখন আর বের করার দরকার নেই। এটা হচ্ছে একটা মেয়ে, যেহেতু সালমা হচ্ছে একটা মেয়ে, তো মেয়ের বিএমআর এর যে সূত্র, সেই সূত্র বসে তোমরা পাবা। আচ্ছা, বিএমআই এর অবস্থা, বিএমআইটা বের করি। 35 বছর বয়স্কা এই শব্দটা যেহেতু বোঝা যাচ্ছে একটা মহিলা, বয়স্কা 120 সেন্টিমিটার, তার মানে 55 কেজি, 1.2 1.2 মানে কিন্তু খাটো, ভালোই খাটো। কিন্তু এই অবস্থায় 55 কেজি কি বেশি হওয়ার কথা না? অ্যাকর্ডিং টু মাই কমন সেন্স, হ্যাঁ, হ্যাঁ, 38.19 মানে 38.2। এখন 38.2 মানে হচ্ছে, তুমি যদি এটার দিকে তাকাও, তাহলে এই যে দেখো 38.2 পড়ে যাচ্ছে কিন্তু মোটামুটিভাবে মোটা হওয়ার দ্বিতীয় স্তরে। তাহলে এইটা একটু মনে রাখা লাগবে। এটা একটু মনে রাখা লাগবে যে মোটা হওয়ার দ্বিতীয় স্তরে, এবং এই এমসিকিউটা তোমাদের পরীক্ষায় আসে। এই এমসিকিউ পরীক্ষায় আসে। তারপর সুষম খাদ্যের ক্ষেত্রে এই যে এইটা না, ওই চার্টের মধ্যে আছে তোমাদের একটা চার্ট। তোমরা আবার টেনশন করে না যে স্যার এই চার্টও কি মুখস্থ করা লাগবে, মানে আর ইউ ওকে স্যার? আমি বলবো নো ঈশ্বরন, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। এই যে এটা একটা কথা, এটা পরীক্ষায় আসছে। এই যে এটা পরীক্ষায় আসছে কেমনে? এই যে পাতাযুক্ত শাক, একজন পূর্ণবয়স্ক নারী সে কি পরিশ্রমী, তাহলে কত খাবে? 150 গ্রাম। 150 গ্রাম দুধ কয় গ্রাম খাবে? 200 গ্রাম। ঠিক এই পড়াটাই এখানে আছে, যে দুধ 200 গ্রাম, পাতাযুক্ত শাক 150 গ্রাম, আমিষ তো 25 গ্রাম, লেখে নাই কোথাও। সুতরাং অ্যাকর্ডিং টু ইউর বুক দ্য রাইট অ্যান্সার শুড বি 1 ও 2। 1 ও 2 এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো এই চ্যাপ্টারের আসল পড়া কিন্তু, মেইন পড়া কিন্তু বাদ আছে, একটু পরে পড়াচ্ছি। সেটা হচ্ছে পরিপাক। সিরিয়াসলি ইম্পর্টেন্ট টপিক, সিরিয়াস। একজনের অবস্থা দেখো 30, 20, 15, 34, কে সবচেয়ে ভালো আছে? আমি তো স্টিল বলতে পারবো যে বি সবচেয়ে ভালো আছে। দেখো বি এর অবস্থাটা, বিএমআই, ওর যে বিএমআই, সে বিএমআই কত? 20.06। কেন? এটা হচ্ছে 18.5 থেকে 24.9 কেজি পার মিটার স্কোয়ারের মধ্যে, কেজি পার মিটার স্কোয়ারের মধ্যে। এই হচ্ছে বিষয়। উভয়ের ক্ষেত্রে এ ও ডি উভয়ের ক্ষেত্রে A30, D34 অবশ্যই বেশি, বিএমআই বেশি। তো যদি বিএমআই বেশি হয়, তাকে পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, বেছে বেছে খাদ্য গ্রহণ করতে হবে, সবার জন্য ব্যায়াম সার্বজনীন। তার মানে এখানে রাইট অ্যান্সার তিনটাই হবে, সার্বজনীন। এই যে এখন হলো আসল পড়া। এখন তোমরা একটু খাতাপত্র নিয়ে রেডি হও, একটা সিরিয়াস জিনিস এখন পড়ানো স্টার্ট হবে। এখানে আমরা 1 ঘন্টা সময় দিব, কারণ আমরা অলরেডি 55 মিনিটের কাছাকাছি, এবং আমরা 1 ঘন্টা টাইম দিব এটার মধ্যে, কারণ এটা একটা সেন্সিটিভ পড়া, এটা একটা বোঝার মতো পড়া। এতক্ষণ আমরা যা পড়েছি সেখানে সিকিউ কমন থাকতে পারে বিএমআই বিএমআর নিয়ে, আর এমসিকিউ কমন থাকতে পারে উদ্ভিদের পুষ্টি নিয়ে। বাট ইন দিস কেস এইখানে 100% কমন থাকার সম্ভাবনা আছে। 100% বললে তার সম্ভাবনা হয় না, এটা তো ফিক্সড হয়ে গেল, তাই না? আচ্ছা, এটার নাম কি? পরিপাকতন্ত্র। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। পরিপাকতন্ত্র। যখনই তন্ত্র শব্দটা উচ্চারণ করব, তখন যে জিনিসটা থাকবে তার নাম সিস্টেম। একদম সহজভাবে যদি এটা বলো যে স্যার এটাকে যদি একটু এক্সপ্লেইন করেন, তাহলে তোমরা এই ধরনের চিত্র একটু দেখো আমার কাছে, এই ধরনের চিত্র দেখো। আচ্ছা, তার আগে এটা একটু দেখাই।
আচ্ছা, এটার চাইতে একটু ভালো ছবি তোমাদেরকে আমি একটু দেখাই। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা মানুষের পরিপাক তন্ত্রটা দেখতে অ্যাকচুয়ালি কেমন, থ্রিডিটা কেমন। থ্রিডিটা হচ্ছে এরকম, একটু সাদার মধ্যে লাল দেখো। এই হচ্ছে একটা হিউম্যান বডি, হ্যাঁ। তো হিউম্যান বডির পিছন থেকে দেখলে এমন দেখা যাবে, হ্যাঁ। এই যে লাল যে অংশটা দেখতে পাচ্ছ না, এটা অ্যাকচুয়ালি ডায়াফ্রাম। উপরের অংশটা হচ্ছে বুক আর নিচের অংশটা হচ্ছে উদর, মানে অ্যাবডোমেন। তাহলে তুমি যদি এটাকে একটু খেয়াল করো, তাহলে উপর থেকে এই যে এই জায়গাটাতে দেখো, হ্যাঁ, একটু ফিল করো আমি কি বলি। এই যে এইটা না, এইটা হচ্ছে লিভার, সবচেয়ে বড় গ্রন্থি। আর এই যে এইটা হচ্ছে স্টোমাক, এটা হচ্ছে পাকস্থলী। তারপর ওই যে একটা সবুজ কালারের একটা অংশ দেখতে পাচ্ছ না, এইটার নাম হচ্ছে পিত্তথলি, মানে হচ্ছে গল ব্লাডার। শব্দটা হচ্ছে গল ব্লাডার। তারপরে তোমার এই পাকস্থলীর পরে এই যে গোলাটা নিচের দিকে নামছে, এটার নাম হচ্ছে ডিউডেনাম। কি নাম? ডিউডেনাম। তারপরে এই যে এইখানে তুমি যে প্যাচ গোছগুলা দেখতে পাচ্ছ না, এই মামুর বেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এই যে এইটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র, তোমাদের এগুলা জানার কথা। এবং ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ আছে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ভুল করো না, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম। ডিউ ডিউ ডে নাম, তারপরে হচ্ছে জে জু নাম, তারপরে হচ্ছে ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। তারপরে এই যে এখানে লম্বা করে যে অংশটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বৃহদান্ত্র। বৃহদান্ত্র। এবং সবার শেষে এই যে এখানে, এই যে সবার শেষে এই যে বৃহদান্ত্রটা দেখো, একটু এরকম মানে ভাগ ভাগ হয়ে আসছে না, এই বৃহদান্ত্রের পরে এই যে এটা হচ্ছে পায়ু। এই অংশটা হচ্ছে পায়ু, যেটা দিয়ে আমরা মল ত্যাগ করি। পায়ু, এটার নাম হচ্ছে অ্যানাস। অ্যানাস, হ্যাঁ। আচ্ছা, এইবার আসি স্যার, এই যে এটা কোনটা? এটা হচ্ছে আমাদের কোমরটা। এটাকে আমরা কি বলি জানো? এই যে এটার নাম হচ্ছে হিপ বোন। আর এই যে গোল্লাটা, যে জায়গাটার মধ্যে ফিমারের মাথাটা থাকে, এটার নাম অ্যাসিটাবুলাম। এটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। আমি যদিও আজকে হচ্ছে স্কেলেটা সিস্টেম পড়াইতে আসিনি, স্কেলেটা সিস্টেম আমার টার্গেট না। এটা এমনি তোমাদেরকে একটু দেখানোর জন্য বলছি, যে একটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে এই যে প্রসেসটা, এটা আমাদের এখন পড়া লাগবে। ঠিক আছে, এইটা পড়া লাগবে। এবং এই যে হচ্ছে অন্ত্র, অর্থাৎ এখানে যে ক্ষুদ্রান্ত্র আছে, তারপরে হচ্ছে বৃহদান্ত্র আছে, এই অন্ত্রগুলোর মধ্যে খাবার শোষণ হয়। এটাকে বলা হয় খাদ্য শোষণ। খাদ্য শোষণ প্লাস, মানে শোষণের আগে যে জিনিসটা হয় সেইটার নাম হচ্ছে পরিপাক। খাদ্য শোষণের আগে যেটা হয় এটার নাম হচ্ছে পরিপাক। ওকে, পারবা? আচ্ছা, এইবার তোমরা একটু ঠান্ডা মাথায় আমার যে স্লাইড আছে, স্লাইডের দিকে একটু তাকাও। কোত্থেকে শুরু হয়? কোত্থেকে? মুখ থেকে। কোথায় শেষ হয়? পায়ুতে। তো মুখ মানে হচ্ছে মাউথ, আর পায়ু মানে হচ্ছে অ্যানাস। মাউথ টু অ্যানাস, মুখ থেকে শুরু হবে একেবারে পায়ু পর্যন্ত যে অংশটা, এটার নাম পরিপাক নালী। এখন নালীর চেহারাটা কেমন? নালীর চেহারাটা যাওয়ার আগে একটু ফিল করাই তোমাদের এখানে কি কি পড়া লাগবে। তোমরা অবশ্যই মুখ মানে মাউথ, এটার নাম জানো, হ্যাঁ। মাউথ। এরপর আছে গহ্বর, আছে না? এই গহ্বর মানে হচ্ছে ওরাল ক্যাভিটি, অথবা এইটার আরেক নাম হচ্ছে বাক্কাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি বা বাক্কাল ক্যাভিটি। কিরকম? মুখের ভিতরে আমাদের কি আছে? জিহ্বা আছে। এই জিহ্বা আমাদের কি করে? নড়তে চড়তে বা নাড়াতে চাড়াতে হেল্প করে। তারপর এখান থেকে লালাগ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? এনজাইম ক্ষরণ হয়। মানুষের কয় জোড়া লালাগ্রন্থি আছে জানো? 3 জোড়া লালাগ্রন্থি আছে। একটু পরে ব্যাখ্যা করবো সব। লালাগ্রন্থি থেকে কি বাইর হয়? লালারস। এর মধ্যে কি থাকে? মিউসিন। খুব ইম্পর্টেন্ট জিনিস, আল্লাহর ওয়াস্তে মাথায় রাখবা। মিউসিন মানে খাদ্য পিচ্ছিল করে।
মিউসিন খাদ্যকে পিছলা করে যেন আমরা গিলতে পারি। এবং ভেরি ইম্পর্টেন্ট দুইটা এনজাইম আছে, একটা হচ্ছে টায়ালিন আর একটা মল্টেস। টায়ালিন মল্টেস, টায়ালিন 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 টায়ালিন, আরেকটা হচ্ছে মল্টেস। টায়ালিন মল্টেস এগুলো হচ্ছে এনজাইম, লালায় থাকে, এটা মিস করা যাবে না মাই ডিয়ার। এই হচ্ছে দাঁত। মুখ যেহেতু মুখের ভিতরে ঢুকছে তা তো দাঁত তো পড়াই লাগবে। একটু মনোযোগ দাও দাঁতে, একটু মনোযোগ দাও। আমাদের নিচের মাড়িটা এইরকম, হ্যাঁ, আমি যদি মাঝখানে একটা দাগ দেই মাঝখানে, তাহলে মোটামুটি আমরা এটাকে দুই ভাগ করলাম। খেয়াল করো, হ্যাঁ, খুব খেয়াল করো। এই যে দুইটা না, এই যে দুইটা, এই দুইটা দাঁত হচ্ছে কর্তন দাঁত, হ্যাঁ, কর্তন কর্তন। এই দুইটার নাম হচ্ছে I1 I2। দুইটা ইনসিসর দাঁত আছে, ইনসিসর মানে কর্তন দাঁত। এই দুইটা হইল কর্তন দাঁত। কি দাঁত? কর্তন দাঁত। মনে থাকবে, দুইটা কর্তন দাঁত। এরপর তুমি এটার দিকে তাকাও, এই যে এটা হচ্ছে ছেদন দাঁত। কি দাঁত? ছেদন দাঁত, ছেদন দাঁত। তাহলে এটা হচ্ছে ক্যানাইন, এটা হচ্ছে ক্যানাইন। এই দুইটা হচ্ছে অগ্রপেশন দাঁত, অগ্রপেশন মানে হচ্ছে প্রিমোলার, প্রিমোলার 1, প্রিমোলার 2। আর লাস্টের যে তিনটা আছে না, এই তিনটা হচ্ছে পেশন দাঁত। মনে রাখবে এই তিনটা কি দাঁত? পেশন দাঁত। খেয়াল করো, এই তিনটা হচ্ছে পেশন দাঁত। তাহলে এটা হচ্ছে মোলার 1, মোলার 2, মোলার 3। আমি বিশ্বাস করি তোমরা এগুলো পারো। এইটার নাম হচ্ছে পেশন দাঁত। তার মানে একটু খেয়াল করো, কর্তন দাঁত কয়টা? দুইটা। কর্তন দাঁত কয়টা? দুইটা। কর্তন দাঁত হচ্ছে দুইটা, তার মানে এটা হচ্ছে I2। ছেদন দাঁত কয়টা? একটা, C1। আর অগ্রপেশন দাঁত কয়টা? দুইটা। তাহলে পেশন দাঁত কয়টা? তিনটা। তাহলে ঠান্ডা মাথায় মনে রাখো, ডেন্টাল ফর্মুলা বলে একটা শব্দ আছে। ডেন্টাল ফর্মুলা মানে হচ্ছে দাঁতের সংকেত। মাথায় রাখো, এটা হচ্ছে I2 C1 P2 M3, I2 C1 P2 M3, I2 C1 P2 M3। এটা মাথায় রেখো, I দুইটা C একটা, C1 P2 M3। এটা দাঁতের ফর্মুলা। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন, কখনো ভুলবা না। আর একটা কথা কি জানো, এই যে এই জায়গাটা, এই যে দাঁতটা আছে না, এই দাঁতটাকে বলা হয় হচ্ছে আক্কেল দাঁত। যদিও আমি এটার সাথে আক্কেলের কোনো সম্পর্ক আছে বলে কখনো কোনো প্রমাণ পাই নাই। আক্কেল দাঁত, এটাকে বলা হয় উইজডম টিথ। কি টিথ? উইজডম টিথ। তাহলে নিচের মাড়িতে উইজডম টিথ কয়টা? দুইটা। উপরের মাড়িতেও দুইটা। এবার এখানে দেখো, দাঁতের কিছু কনসেপ্ট আছে, এই কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে। কনসেপ্ট মনে রাখতে হবে কেমনে? নিচের চোয়ালে কয়টা দাঁত? 16টা। উপরের চোয়ালেও কয়টা দাঁত? 16টা। 16 ইন্টু কত? 2, কত হবে? 32টা দাঁত। দাঁত কয়বার গজায়? 2বার। এই জন্য এই মানুষের দাঁতকে বলা হয় ডাইফাইওডোন্ট দাঁত। তোমাদের মধ্যে যারা যারা ডেন্টিস্ট হইতে চাও, ডেন্টিস্ট, মাথা রেখো, ইটস এ ভেরি গুড ক্যারিয়ার। তোমরা যদি ডেন্টিস্ট হতে চাও, অনেক ভালো মতন ডেন্টাল সার্জন তোমরা হতে পারো এবং ভালো একটা ক্যারিয়ার তোমরা পাবা। এই হচ্ছে এই হচ্ছে দাঁত। এবং মানুষের যে দাঁত, সেই দাঁতটা স্থায়ী দাঁত। কয় ধরনের? 4 ধরনের। এবং এটা একটু বুঝো। কর্তন দাঁত খাবার কেটে টুকরা করতে হয়, ছেদন দাঁত দিয়ে খাবার ছেঁড়া হয়, অগ্রপেশন দিয়ে চর্বণ পেশন দুইটাই করা হয়। চর্বণ মানে চাবানো, পেশন মানে পিষে ফেলা। আর মোলার দিয়ে অনেক জোরে চর্বণ এবং পেশন, ভারী খাবার, শক্ত খাবার, হাড্ডি চাবানোর জন্য আমরা পেছনের দাঁত ব্যবহার করি। এগুলো হচ্ছে পেশন দাঁত। তাহলে কয়টা আক্কেল দাঁত আছে? 4টা। কয়টা? এটা কিন্তু একটু ভুল লেখছে মানুষের, না ঠিকই আছে। 8টা কর্তন, নিচে 4টা উপরে 4টা, ঠিকই আছে। 8টা কর্তন। কয়টা? 8টা কর্তন দাঁত, মনে রেখো। আর কয়টা ছেদন দাঁত? 4টা, কারণ একটা একটা করে টোটাল 4টা ছেদন দাঁত।
কয়টা অগ্রপেশন? 4 দুগুণে 8, 8টা অগ্রপেশন। আর 8 8 16। অ্যাকচুয়ালি এখানে ভুল আছে, আক্কেল দাঁত হচ্ছে 4টা, আক্কেল দাঁত 4টা, আক্কেল দাঁত হবে 4টা, 4টা আক্কেল দাঁত আর 8টা পেশন দাঁত, তার মানে 8 4 কত? 12। আর এই হচ্ছে একটা দাঁতের ছবি, এই ছবিটা প্র্যাকটিস করবা মাই ডিয়ার, প্র্যাকটিস, প্র্যাকটিস প্লিজ। প্র্যাকটিস পারবা? এটা একটু প্র্যাকটিস করবা। কি কি আছে এখানে? রক্তজালক আছে, এনামেল আছে, ডেন্টিন আছে, পাল্প, মারি। এটা আমি আর এখন বললাম না, এখানে ডিটেইলে আমি বললাম না। এই জায়গাটা কিছু জিনিস লেখা আছে যে দাঁতের গঠন বললে, দাঁতের গঠন বললে একটা জিনিস মনে রাখবা, মুকুট, মূল, গ্রীবা। কটা জিনিস? মুকুট, মূল, গ্রীবা। মুকুট, মূল, গ্রীবা। দাঁতের মধ্যে কয়টা জিনিস আছে? মুকুট, মূল, গ্রীবা। এটা একটু ঠান্ডা মাথায় রাখবা, মুকুট, মূল এবং হচ্ছে গ্রীবা। ওকে, এবার শব্দটা কি? মুকুট, মূল, গ্রীবা। মুকুট, মূল, গ্রীবা, এই তিনটা জিনিস হচ্ছে দাঁতের গঠনের অংশ। হ্যাঁ, মুকুট, মূল, গ্রীবা। মুকুট, মূল, গ্রীবা। আচ্ছা, আর দাঁতের উপাদান কটা? 4টা। ডেন্টিন, এনামেল, সিমেন্ট, দন্তমজ্জা। ডেন্টিন, এনামেল, সিমেন্ট, দন্তমজ্জা। ডেন্টিন, এনামেল, সিমেন্ট, দন্তমজ্জা। সরি ফর দ্য সাউন্ড, এসি লাগানো হচ্ছে তো ড্রিল করতেছে পাশের রুমে, সো মানে 6 তলায়। ডেন্টিন, এনামেল, সিমেন্ট, দন্তমজ্জা। ডেন্টিন, এনামেল, সিমেন্ট, দন্তমজ্জা। ডেন্টিন, এনামেল, সিমেন্ট, দন্তমজ্জা। এই যে উপাদান, এই উপাদানটা একটু মনে রাখবা, মিস করো না। দাঁতের গঠনের ক্ষেত্রে কয়টা? মুকুট, মূল, গ্রীবা। মুকুট, মূল, গ্রীবা। মুকুট, মূল, গ্রীবা। আর উপাদান বললে ডেন্টিন, এনামেল, দন্তমজ্জা, সিমেন্ট। ডেন্টিন, এনামেল, দন্তমজ্জা, সিমেন্ট। ডেন্টিন, এনামেল, দন্তমজ্জা, সিমেন্ট। এরপরে এখান থেকে পরিপাকতন্ত্র শুরু। আমি এই ব্যাখ্যাটা দিব আসলে, এটা সহজ জিনিস, এখানে আমার নতুন করে কিছু বলার নাই। ক্ষুদ্রান্ত্র বললে পাকস্থলীর পরের অংশ, ক্ষুদ্রান্ত বললে পাকস্থলীর পরের অংশ, এই যে এটা। এখন মনে করো যে এটা একটু জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য দেওয়া, ওই ছবিটারই একটা অংশ। এই যে উপরে এটা হচ্ছে গিয়ে কি নালী? উপরে হচ্ছে গিয়ে খাদ্যনালী। খাদ্যনালীটা আইসা কি তৈরি হইলো? কি তৈরি হইলো? পাকস্থলীটা তৈরি হইলো। এই তো, এটা হচ্ছে স্টোমাক। এটা অত্যন্ত কমন একটা ছবি, এটা পরীক্ষায় আসে। এইটার নাম হচ্ছে স্টোমাক। স্টোমাক। আচ্ছা, তারপর স্টোমাকের পরে এই যে একটা ইউ শেপের একটা অঙ্গ চলে গেল, একটা নালী চলে গেল। হ্যাঁ, প্লিজ রিমেম্বার, এটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত্র। হ্যাঁ, তোমরা কখনো মিস করবা না। এটার নাম ডিউডেনাম। এটার নাম কি? ডিউডেনাম। তারপর এই যে তোমাদের সবচেয়ে বড় যে অঙ্গটা, এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে লিভার। হ্যাঁ, এটার নাম কি? লিভার। লিভার, এই লিভারের বাংলা হচ্ছে যকৃৎ। তারপর এই যে এটার নাম হচ্ছে পিত্তথলি। কি থলি? পিত্তথলি। এটার ইংলিশ হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার, এটার নাম কি থলি? পিত্তথলি। তারপর এই যে এখান থেকে একটা জিনিস আসলো না, এটা হচ্ছে যকৃত নালী। এটা অভিন্ন যকৃত নালী। তোমরা এগুলো ইন্টারমিডিয়েটে গিয়ে পড়বা, এটাকে বলা হয় অভিন্ন যকৃত নালী, সিস্টিক ডাক্ট। আস্তে আস্তে তারপরে এই যে এইটা হচ্ছে পিত্তনালী। এইটা হচ্ছে পিত্তনালী। তোমাদের জন্য আসলে এটা এত ডিটেইলে দরকার নেই, খালি এইটা মাথায় রাখবা যে মামার বেটা এই যে পাতার মতো যে অঙ্গটা দেখা যাচ্ছে না, এইটার নাম অগ্নাশয়। এইটার নাম কি? অগ্নাশয়। এবং এটা একটা মিশ্র গ্রন্থি। কি গ্রন্থি বলতো? মিশ্র গ্রন্থি। কেন? কারণ এখান থেকে হরমোন এনজাইম দুইটাই বের হয়, হরমোন এনজাইম দুইটাই বের হয়। এবং এই যে এইখানে যে অংশটা ভিতরের দিকে ঢুকে গেছে, এখানে অ্যাট এ টাইম অগ্নাশয় থেকে অগ্নাশয় রস আর এখানে যকৃত থেকে পিত্ত রস দুইটাই ঢুকছে।
যকৃত থেকে কি রস? পিত্তরস। তাহলে এখানে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস। এক, এইটার নাম পিত্তরস, আর এইখানে আইসা কি মিস হয়েছে? এটা হচ্ছে অগ্নাশয় রস। যকৃত থেকে আসে কি রস? পিত্তরস এবং অগ্নাশয় রস। এই ছবিটা দিয়ে এত এত সিকিউ আসছে, এত সিকিউ আসছে যে বলার বাইরে, বলার বাইরে, অনেক সিকিউ। আসি লালা গ্রন্থিতে। এই যে তিনটা লালা গ্রন্থি আমার সাথে একটু মুখস্থ করো। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। কয় জোড়া? 3 জোড়া। মানুষের কয় জোড়া লালা গ্রন্থি থাকে? কয় জোড়া? 3 জোড়া। 3 জোড়া। ঠিক মনে রাখবা, 2 কানের সামনে এবং নিচে প্যারোটিড গ্রন্থি। কি গ্রন্থি? প্যারোটিড গ্রন্থি। 2 কানের সামনে প্যারোটিড গ্রন্থি। চোয়ালের নিচে সাবম্যান্ডিবুলার, চিবুকের নিচে সাবলিঙ্গুয়াল। টেনশন করেন আবার। চিবুক মানে কি? চিবুক মানে হচ্ছে গাল। গালের নিচে এই যে এখানে, ওই যে দেখো, এই হচ্ছে গিয়ে সাবলিঙ্গুয়াল। লিঙ্গুয়া মানে জিহ্বা। এটা হচ্ছে সাবম্যান্ডিবুলার মানে ম্যান্ডিবুলার নিচে যেখানে। আর এই যে এখানে প্যারোটিড গ্ল্যান্ড, এই যে এখানে। তাহলে কয় জোড়া লালা গ্রন্থি? লালা গ্রন্থি মানে কি? আমরা এটাকে ভালোবেসে কি বলবো? স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড। কি বলবো? স্যালাইভারি গ্ল্যান্ড। এটাকে বলবো হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। ঠিক আছে? এবং এখান থেকে কি এনজাইম বের হয়? এটার নাম হচ্ছে টায়ালিন এনজাইম। আরেকটা জিনিস আছে, সেটার নাম মল্টেজ। এটা এখানে লেখা নাই, এটা আগের স্লাইডে লেখা ছিল। এইটার নাম মল্টেজ। এই হচ্ছে যকৃত, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? লিভার। সবচেয়ে বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি, সবচেয়ে বড় গ্রন্থি, এটা কি? লিভার। এখানে একটু তাকাও, কয়টা অসম্পূর্ণ খণ্ড? 4টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃত গঠিত। এক একটা খণ্ডের যে খণ্ড, এটার নাম হচ্ছে লোবিউল। এবং এই লোবিউলের মধ্যে যে কোষ থাকে, এটার নাম হচ্ছে হেপাটিক সেল। হ্যাঁ, এগুলো ইন্টারে পড়াবো তোমাদেরকে। আপাতত তোমরা একটু মাথায় রাখো, এটার নাম হেপাটিক সেল। লিখছ? হেপাটিক সেল। এখানে একটা ভয়াবহ জিনিস আছে লেখা, সেটা হচ্ছে রসায়ন গবেষণাগার, কেমিক্যাল ল্যাবরেটরি। শব্দটা হচ্ছে কেমিক্যাল ল্যাবরেটরি, ল্যাবরেটরি, কেমিক্যাল ল্যাবরেটরি। জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে, এটার নাম কেমিক্যাল ল্যাবরেটরি। এবং এখানে যে পিত্তরস থাকে, সেই পিত্তরস কেমন হয়? গাঢ় সবুজ বর্ণের। এবং কেমন স্বাদ বিশিষ্ট? তিক্ত স্বাদ বিশিষ্ট। তিক্ত। মন থাকবে? থাকবে? ডোন্ট মিস। এবার আসি, স্যার যকৃতের যে কাজ, এটা যে দিয়েছেন, এটা কি পড়া লাগবে? 100% কমন, পরীক্ষায় আসে এটা। যকৃতের কাজ পড়ে যাওয়া। আমি এখানে ব্যাখ্যায় যাচ্ছি না। আমি এখন ব্যাখ্যায় যাব পরিপাকটা কেমনে হয় তা নিয়ে। এরপরে যে ডিজিজগুলো আছে, এগুলো সহজ, চাইলে পারা যাবে। যেমন এই যে অগ্নাশয়, আমি একটু আগে বলেছি যে অগ্নাশয় একটা কি গ্রন্থি? মিশ্র। কেন? বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুইটাই আছে। বহিঃক্ষরা থেকে যেটা বের হবে, এটার নাম এনজাইম। অন্তঃক্ষরা থেকে যেটা বের হবে, এটার নাম হরমোন। তাহলে বহিঃক্ষরা থেকে কি বের হচ্ছে? বহিঃক্ষরা থেকে এনজাইম। আর অন্তঃক্ষরা থেকে কি বের হচ্ছে? এইটার নাম হরমোন। এবার এই জায়গাটা একটু খেয়াল করো। ঠিক এইখানে যেটা আছে, এটাকে একটু ওয়াইডলি এখানে দেখানো হয়েছে। একটু ভাবো এখানে কি আছে। এই যে এই যে এই যে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা অগ্নাশয়। তো অগ্নাশয়টা এসে এইখানে যে নালীটা দিয়ে উন্মুক্ত হইল না, এটার নাম অগ্নাশয় নালী। আর এই যে সবুজ কালারের যে অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পিত্তনালী।
তো আর এই যে এখানে অগ্নাশয় নালীগুলা একসাথে যুক্ত হয়ে একটা লম্বা নালী গঠন করেছে না, এটার নাম ডাক্ট অফ উইরসাং। এখন দরকার নেই, তুমি এগুলো জাস্ট শুনে রাখো, মাথায় রাখার দরকার নেই। এটার নাম ডাক্ট অফ উইরসাং। এই দুইটা ইসা এখানে মিশ্রিত হয়েছে, এবং ওই যে উপরে পাকস্থলী না, হ্যাঁ, এই যে পাকস্থলী, এই পাকস্থলীটা দিয়ে যখন খাবারটা এখান দিয়ে আসে, এই খাবারের সাথে এই রসগুলো মিশ্রিত হয়, খাবারের সাথে মিশ্রিত হয়। তাহলে এই যে গল ব্লাডার, এইটার বাংলা কি? পিত্তথলি, কি থলি? পিত্তথলি। ওকে, এবং এটার মধ্যে যে জিনিসটা থাকে তার নাম হচ্ছে পিত্ত, মানে কি? বাইল। এর মানে হচ্ছে বাইল। ঠিক আছে, অনেক অনেক এনজাইম থাকে, তার মধ্যে কিছু এনজাইমের নাম মনে রাখবা, ট্রিপসিন, লাইপেস, অ্যামাইলেস। কখনো ভুলবা না। অগ্নাশয় থেকে যে এনজাইমগুলো আসে কি কি? ট্রিপসিন, লাইপেস, অ্যামাইলেস, ট্রিপসিন, লাইপেস, অ্যামাইলেস, ট্রিপসিন, লাইপেস, অ্যামাইলেস। ওকে ওকে। আর একটা জিনিস, হরমোন যে বের হয়, এর মধ্যে অনেক হরমোন বের হয়, তুমি দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে গ্লুকাগন আর একটা ইনসুলিন। গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকাগন, ইনসুলিন। কি করে? ইনসুলিন যা করে গ্লুকাগন তার উল্টাটা করে। ইনসুলিন কি করে? শর্করার পরিমাণটাকে কমানোর চেষ্টা করে, মানে চিনির পরিমাণটাকে কমানোর চেষ্টা করে। ওইদিকে ইনসুলিন যেটা করে উল্টাটা কি করে? গ্লুকাগন করে, বাড়ায়। এইবার তোমাদের কাছে এখন সবচাইতে দামি যে পড়াটা সামনে আসছে, এটার নাম খাদ্য পরিপাক ক্রিয়া। আমরা এখানে 15 মিনিট সময় দিব। খাদ্য পরিপাক, ফুড ডাইজেশন প্রসেস, সবচেয়ে দামি পড়া আজকের দিনের। ফুড ডাইজেশন, ডাইজেশন প্রসেস, সুপার ডুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার। কাকে বলে? সুন্দর করে সংজ্ঞাটা লেখা আছে, একবার পড়ো, একবার পড়ো। কি লেখা আছে দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানুষের পৌষ্টিক নালীর অভ্যন্তরে জটিল এবং অদ্রবণীয় অশোষণযোগ্য খাদ্য উপাদানগুলো নির্দিষ্ট উৎসেচক বা এনজাইম, অ্যাকচুয়ালি বা হবে না, উৎসেচক ও উৎসেচক, হ্যাঁ সরি, উৎসেচক বা এনজাইম, কারণ এনজাইম ইংরেজি শব্দ, এবং প্রাণরস বা হরমোনের উপস্থিতিতে ভেঙে শোষণযোগ্য এবং দ্রবণীয় সরল উপাদানে পরিণত হয়, এটার নাম পরিপাক। এবং আশা করি এটা তোমাদের না পড়ার কিছু নাই। তাহলে মুখে পরিপাক কি হয়? খাবার আমরা মুখে নেই, খুব খেয়াল করো কথাগুলো আমি কি বলি, খুব খেয়াল করো, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এইটা একটু মনোযোগ দাও, 15 মিনিট দাও। তুমি খাবারটা মুখে গ্রহণ করলা, মুখে গ্রহণ করলা কি? খাদ্য। তুমি মুখে গ্রহণ করলা, সেই খাদ্যের সাথে কি মিশ্রিত হবে? লালা, লালা মিশ্রিত হবে। তারপর তুমি খাদ্য চাবাচ্ছ, খাদ্য তুমি চাবাচ্ছ, কারণ তোমার দাঁত আছে, তুমি দাঁত দিয়ে চাবাচ্ছ। ওই লালা যে আসলো না, সেই লালার মধ্যে এনজাইম আছে। কি কি? এক, লালার মধ্যে একটা এনজাইম, দুইটা এনজাইম আছে, টায়ালিন, আর একটা জিনিস হচ্ছে মল্টেজ। আর লালার মধ্যে একটা পদার্থ আছে, যে পদার্থটা খাবারটাকে কি করে? পিচ্ছিল করে, মাই ডিয়ার, পিচ্ছিল করে। এইটার নাম মিউসিন। তাহলে মুখের মধ্যে 3টা কাজ হয়, একটু মনে রাখো, 3টা কাজ হয়। 1 নাম্বার, খাদ্যের মধ্যে কি হবে? মিউসিন। কি হবে? খাদ্য কি হবে? পিচ্ছিল হবে, খাদ্য পিচ্ছিল হবে। নাম্বার টু, এই যে খাদ্য, এই খাদ্যের মধ্যে যেই প্রোটিন, কার্বোহাইড্রেট থাকবে, কার্বোহাইড্রেট মানে শর্করা, দয়া করে একটু ফিল করো, এই যে শর্করাটা আছে না, এই শর্করাটাকে মল্টোজ বানায়া ফেলবে। কি বানাবে? মল্টোজ। শর্করাকে ভাঙবে কে? এই যে ভাঙবে হচ্ছে টায়ালিন। তোমরা দয়া করে আমার সাথে একটু লেখো, টায়ালিন কাকে ভাঙবে? শর্করাকে ভাঙে কি করবে? মল্টোজ বানাবে। আর এই মল্টোজকে
গ্লুকোজ বানাবে, গ্লুকোজ, হ্যাঁ, মল্টোজকে গ্লুকোজ বানাবে, এইটার নাম হচ্ছে মল্টেজ। এনজাইম, তোমরা দয়া করে এই শব্দটা মাথায় রাখো। যখনই তোমরা এনজাইম নামক শব্দটা ফিল করবা, এনজাইম, তখনই মনে রাখবা ওর নামের শেষে যে উচ্চারণটা থাকবে তার নাম হবে এজ। কি নাম থাকবে? এজ। এই হচ্ছে মুখে পরিপাক। তোমরা বলো পারবা কিনা, তোমরা বলো পারবা কিনা, পারবা না কেন, সব পারবা, সব পারবা। মুখে পরিপাক, হ্যাঁ। তারপরে আসো পাকস্থলিতে পরিপাক। এখানে চিত্রটা দেখে যেরকম বোঝা যাচ্ছে আসলে কিন্তু স্টোমাকের ভিতরে খাবার এরকম থাকে না। স্টোমাকের ভিতরে খাবারটা যেভাবে থাকে এটাকে আমরা বলি হচ্ছে স্যুপ। তোমরা থাই থিক স্যুপ, থাই থিন স্যুপ, কর্ন স্যুপ, ভেজ স্যুপ, বিভিন্ন ধরনের মাশরুম ক্রিম স্যুপ আমার ফেভারিট। তোমরা যে খাও না স্যুপ, এই স্যুপটা দেখতে যেমন পাকস্থলীর ভিতরে খাবার ঠিক এভাবে থাকে, অ্যাবসলিউটলি স্যুপের মতো। এখানে আমরা এটা শুধু দেখানোর জন্য দেখাচ্ছি। পাকস্থলীর ভিতরে যখন খাবার যায়, ওয়াও, এবার একটা ঘটনা ঘটবে, ঠান্ডা মাথায় শোনো। পাকস্থলীর ভিতরে যখন খাবারটা যায়, ডাইজেশন ইন স্টোমাক যখন হয়, তখন খাদ্যের সাথে একটা জিনিস মিশ্রিত হয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুস মিশ্রিত হয়, এবং এই গ্যাস্ট্রিক জুস যে মিশ্রিত হয় এখানে একটা হরমোন কাজ করে। দয়া করে মাথায় রেখো, এই হরমোনটার নাম গ্যাস্ট্রিন হরমোন। এই গ্যাস্ট্রিক জুস থেকে যেটা বের হবে, হ্যাঁ, এটা হচ্ছে পাকস্থলীর গ্যাস্ট্রিক জুসটা আসলে কি? এটা পাকস্থলীর নিঃসৃত একটা মানে রস। এখানে ডিটেইল আসলে বলতে গেলে আজকে শেষ হয়ে যাব। তোমরা খালি আপাতত মাথায় রাখো যে পাকস্থলীর মধ্যে একটা সেল থাকে, অক্সিনটিক সেল, হ্যাঁ, এটা এখন দরকার নেই, মাথায় রাখো। সেখান থেকে একটা অ্যাসিড নিঃসৃত হতে থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণের ফলে যেটা হবে, জীবাণু ধ্বংস হবে। পাকস্থলীর ভিতরে কোনো খাবার যদি জীবাণু সহ প্রবেশ করে তাহলে জীবাণু ধ্বংস হবে, প্লাস প্লাস অম্লীয় একটা পরিবেশ সৃষ্টি হবে, অম্লীয় পরিবেশ। কারণ পাকস্থলীর ভিতরে যে পিএইচ থাকে, সে পিএইচ থাকে নিয়ারলি 2 এর কাছাকাছি, 2, নিয়ারলি টু। এবার এই এইচসিএল কি করে? এই এইচসিএল এর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেনকে, নিষ্ক্রিয় কি পেপসিনোজেন, এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিন বানায়। কি বানায়? সক্রিয় পেপসিন বানায়। এবং এই পেপসিন কি করে? এই পেপসিন যেটা করে সেটা হচ্ছে, আমরা যত প্রোটিন খাই না, যত প্রোটিন, এই প্রোটিনকে সে আংশিক বিয়োজিত করতে পারে, আংশিক, সম্পূর্ণ না। এবং আংশিক বিয়োজিত করে সে 2টা জিনিস বানাইতে পারে, 2 ধরনের। একটা হচ্ছে পেপটোন, আর একটা হচ্ছে পলিপেপটাইড। এই হচ্ছে পাকস্থলীতে পরিপাকের একটা রূপরেখা। ডাইজেশন ইন স্টোমাক। এখন আমি আসলে চেষ্টা করে যাচ্ছি পড়ানোর, চেষ্টা এবং ধৈর্য ধরা তোমার কাজ। তুমি ধৈর্য ধরতে পারলে তুমি জিতবে, তুমি কষ্ট করে যেতে থাকলে তুমি জিতবে, কষ্ট না করলে তুমি হারবে। এর চাইতে বড় সত্য আর কোথাও হইতে পারে না। আর সবচাইতে সহজ জিনিস, সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সহজ প্লাস ইম্পর্টেন্ট, এখানে আর অনেক কিছু আছে, এখানে খুব কম লিখছে, সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের পরিপাক। তো খাবারটা যখন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে আসে তখন 2টা জিনিস মাথায় রাখবা। ক্ষুদ্রান্ত, খাদ্য যখন আসে, হ্যাঁ, খুব খেয়াল করো, খাদ্য যখন আসে তখন 2টা জিনিস বাইর হয়, একটার নাম হচ্ছে পিত্তরস,
আরেকটার নাম হচ্ছে অগ্ন্যাশয় রস। তো পিত্তরস আসে থেকে আর অগ্ন্যাশয় রস আসে থেকে, এইটা মনে রাখা লাগবে। পিত্তরস আসে যকৃত থেকে মাই ডিয়ার, যকৃত থেকে। আর প্যানক্রিয়াস থেকে আসে কি? অগ্ন্যাশয় রস। খুবই ইম্পর্টেন্ট। পিত্তরস এই জায়গার মধ্যে কোনো এনজাইম নাই, কোনো কি নাই? এনজাইম নাই। আর অগ্ন্যাশয় রসে 3টা এনজাইম আছে, 3টা, খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে, আমি এমনি লিখে দেই, এই যে পেপটোন আছে না, পেপটোন, এইটাকে ভাঙে কে? পেপটোনকে ভাঙে হচ্ছে ট্রিপসিন। এটা একটু মাথায় রেখো, ট্রিপসিন ভাঙা কি বানা ফেলবে জানো? অ্যামাইনো অ্যাসিড। কারণ আমরা যত প্রোটিন খাই সব প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিড হইতে হবে। তারপর আমরা যত কার্বোহাইড্রেট খাই ওকে গ্লুকোজ হইতে হবে, গ্লুকোজ। কি হইতে হবে? গ্লুকোজ, মানে মনোস্যাকারাইড ভাঙে গ্লুকোজ হইতে হবে। তো অগ্ন্যাশয় রসে এমন কি আছে যেটাকে করতে পারবে? সেইখানে আছে হচ্ছে অ্যামাইলেজ। আর যেটা চর্বি বা ফ্যাট, এটাকে ভাঙবে কে? এটাকে ভাঙবে কে? এটাকে ভাঙবে হচ্ছে, ভাঙবে কে এটা পরে বলছি। এইখানে মাথায় রাখা লাগবে ফ্যাটি অ্যাসিড হবে। এটাকে ভাঙবে যে, তার নাম হচ্ছে লাইপেজ। এই জিনিস তোমার মনে যদি থাকে তাহলে এই চ্যাপ্টারের পরিপাক তোমার কাছে ক্লিয়ার। এই যে আমি 1 ঘন্টা 29 মিনিট যাবৎ কথা বলছি, আমার একটু কষ্ট হয়নি। আমি এটাকে 3.5 ঘন্টা পর্যন্ত নিতে পারবো, বাট আইডিয়ালি এত লম্বা ক্লাস স্টুডেন্টের জন্য ভয়াবহ। সবাই পারে না, আমি জানি। আমি আমার মতন সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা আমার ফিলিংস, সেটা হচ্ছে এত লম্বা ক্লাস স্টুডেন্টের জন্য ক্ষতির কারণ। আমি এই জন্য চেষ্টা করব লেস দেন 2 আওয়ার্সের মধ্যে ব্যাখ্যা করতে। কিছু কিছু ক্লাস 2 আওয়ার্সের বেশি হয়ে যাবে, 1 ঘন্টার ক্লাস। বাট আমি চাই তোমরা আমার সাথে এমনভাবে কানেক্টেড থাকো যেন তোমারও মনোযোগটা থাকে, আমিও যেন তোমাদেরকে প্রপারলি বুঝাইতে পারি, কারণ আমারও তো একটা কনসেন্ট্রেশনের লেভেল থাকা উচিত। অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই খাদ্যবস্তু কিভাবে শোষিত হবে। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তোমরা এই জায়গাটা মিস করো না, এটা পরীক্ষায় আসে মাই ডিয়ার। এই জায়গাটা মিস করো না। কোন জায়গাটা যেন? এই জায়গাটা, এই যে পরিপাকের পরে আমি এতক্ষণ যেটা বুঝাইলাম এগুলো সব বইয়ের মধ্যে আছে। পরিপাকের এই যে আত্তীকরণটা কেমনে হবে, পরিপাকৃত খাদ্যের শোষণটা কেমনে হবে, তোমরা মাথায় রাখবা ক্ষুদ্রান্তের ভিতরে কিছু ভিলাই থাকে, ভিলাই, এগুলা খাদ্যগুলোকে শোষণ করে। এই যে ভিলাই, আঙ্গুলের মতো কিছু অপ্রক্ষেপিত অংশ থাকে, এদেরকে কি বলা হয়? ভিলাই। একবচনে ভিলাস বলা হয়। এর মাঝখানে থাকে ল্যাকটিয়াল নামক লসিকা জালক। এই ল্যাকটিয়াল নামক লসিকা জালক দিয়ে, মানে এই যে আমি একটু এই জায়গাটায় বলতে চাচ্ছি, বৃহদন্ত্রের পরিপাক তো এই যে এই জায়গাটার মধ্যে, দিস ইজ ইম্পর্টেন্ট, এখানে একটু মাথায় রাখো। ক্ষুদ্রান্ত্রের ভিতরে একটু একটু মাথায় রাখো, ক্ষুদ্রান্ত্রের ভেতরে কি থাকে? ভিলাই। কি থাকে? ভিলাই। এই ভিলাই, এই ভিলাইয়ের ভিতরে ল্যাকটিয়াল নালী থাকে, ল্যাকটিয়াল নালী। এই ল্যাকটিয়াল নালীটা সরাসরি যুক্ত হচ্ছে হেপাটিক পোর্টালের সাথে। হেপাটিক কি? পোর্টালের সাথে। এই হেপাটিক পোর্টালটা দিয়ে একদম হৃৎপিণ্ডে চলে যাবে। তো হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাবে না রক্তটা, রক্তটা সারা দেহে যাবে। তো যখনই এই রক্তটার মাধ্যমে পরিবাহিত হয়ে এই খাদ্য উপাদানগুলো কোষের ভিতরে ঢোকে, তখনই শ্বসন শুরু হয়। আর তখনই খাবারটা আমরা হজম হয়েছে বলি। এবং সেই হজমকৃত খাবার থেকে যদি আমাদের প্রোটোপ্লাজম
মানে শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে রূপান্তরিত করার পদ্ধতির নাম হচ্ছে আত্তীকরণ। এবার তো আমার খাবারটা হজম হইতে হবে, রাইট? এবার আমার খাবার থেকে এনার্জি পাইতে হবে। তখন এই জটিল উপাদানে মানে প্রোটোপ্লাজম নিঃসৃত এনজাইমের কারণে এটা একসেপ্টেড হয়। তখন আমরা এই প্রোটোপ্লাজম নিঃসৃত এক সেকেন্ড প্রোটোপ্লাজম নিঃসৃত এনজাইমের প্রভাবে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। তখনই আমার বডিতে খাবারটা অ্যাবজর্ব হইলো, অ্যাসিমিলেশন হইলো। এটাকে বলা হয় আত্তীকরণ, অ্যাসিমিলেশন। তার মানে ক্ষুদ্রান্ত্রের অবস্থিত, এটা কি? ক্ষুদ্রান্ত্রে অবস্থিত ভিলাই, তার অভ্যন্তরে ল্যাকটিয়ালস নালী। এখন আমি যদি তোমাকে একটু দেখাই যে ভিলাইটা কেমন, এই যে এই হচ্ছে ভিলাই, হ্যাঁ, এটা হচ্ছে ভিলাই অফ, এটাকে কি বলবো আমি, দ্বারা এই যে ভিলাই অফ ইন্টেস্টাইন। একটু দেখাই দিই তোমাদের, এরপরের কোনো কিছু আর তোমাদের কঠিন লাগবে না। হ্যাঁ, এই যে আমাদের স্টোমাক, আমাদের যে ক্ষুদ্রান্ত্র, এই ক্ষুদ্রান্ত্রের ভিতরে এই যে এই ধরনের উপাদানগুলো আছে, এই যে আঙ্গুলের মতো বিক্ষেপ। তো এই যে মাঝখানে লাল এবং নীলের যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে ভিলাই। মানে এই ভিলাইয়ের ভিতরে ল্যাকটিয়ালস, এগুলোর ভিতরে খাবারটা ঢুকে হচ্ছে এটা রক্ত স্রোতের মাধ্যমে মিশে যায়। তোমাদের বই এটা কম আলাপ করছে, কিন্তু ইন্টারমিডিয়েটে এটা আছে। হইল, এর পরের যে পার্ট, এই পার্ট আর তোমাদের কাছে কঠিন লাগার কথা না, সহজ লাগার কথা। ডিজিজ, অজীর্ণতা, মানে খাবারটা হজম হবে না। আমরা এটাকে জানি হচ্ছে ডিসপেপসিয়া হিসাবে। হ্যাঁ, ডিসপেপসিয়া, খাবারটা হজম হবে না। উপরের দিকে ব্যথা, পেট ফাঁপা, তারপরে হচ্ছে গিয়ে পেট ভরা মনে হবে, তারপরে বুক জ্বালা করতে পারে, বমি বমি ভাব হইতে পারে, বমি হইতেও পারে, বুকে ব্যথা হইতে পারে, টক ঢেকুর ওঠে। সাধারণ মানুষ এটাকে কি মনে করে? গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক শব্দটা যেটা, এই গ্যাস্ট্রিক শব্দটার মানে হচ্ছে স্টোমাক। তোমরা একটু মাথায় রেখো, এই গ্যাস্ট্রিক শব্দটার মানে হচ্ছে স্টোমাক। কিন্তু এর পরের ডিজিজগুলো, যেমন ধরো এই যে আমাশয়, দয়া করে একটু মাথায় রেখো, এটা ডাইজেন্টারি। হ্যাঁ, ডিসেন্ট্রি, হ্যাঁ, ডিসেন্ট্রি। তো এইটাতে কি হয়েছে? অ্যামিবা হিস্টোলাইটিকা, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এইটা ভোলা যাবে না। এটাকে একটা প্রোটোজোয়া, আর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে শিগেলা। শিগেলা মাথায় রেখো, এইটার নাম হচ্ছে শিগেলা। এটার কারণে মানুষের আমাশয় হয়। কোষ্ঠকাঠিন্য, আমি শুরুতে বলছিলাম না, এইটার নাম কি? কনস্টিপেশন। শব্দটা কি? কনস্টিপেশন। ইজি, আমার এখানে বলার কিছু নাই। কি খাইতে হবে এখানে? র্যাফেজ খাইতে হবে, র্যাফেজ, আঁশযুক্ত খাবার, আঁশযুক্ত খাবার। অ্যাপেন্ডিসাইটিস, এটা অত্যন্ত কমন জিনিস। অ্যাপেন্ডিসাইটিস কি হবে? সাইটিস, বায়োলজিতে আইটিস নামে যে শব্দটা আছে, এইটার মানেই হচ্ছে ইনফেকশন, মানে হচ্ছে সংক্রমণ। এটার নাম কি? সংক্রমণ। এবং ইনফেকশন যদি হয়, সেটা কোথায়? ডান পাশে মানুষের, মানে পেটের নাভির নিচে, ম্যাকবার্নিস পয়েন্ট বলা হয়, ওই জায়গাটাতে অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে। অ্যাপেন্ডিসাইটিস। এরপর উপসর্গ মানে কি? রোগ লক্ষণ। হ্যাঁ, রোগের লক্ষণ মাথায় রাখবা। কৃমিজনিত রোগ আর নতুন করে বলার কিছু নাই, আই গেস তোমরা এগুলো পারবা, এখানে আর ডিটেইলিং করলাম না। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, রবিন ওয়ারেন আর ব্যারি মার্শাল নামে দুইজন বিজ্ঞানী, ওনারা নিজেদের বডিকে নিজেরা আক্রান্ত করে নিজেদের উদ্ভাবিত পদ্ধতিতে নিজেরাই সুস্থ হয়েছেন, এবং এর কারণে ওনারা নোবেল প্রাইজও পেয়েছেন। দিস ইজ অ্যাবসলিউটলি স্টানিং একটা পার্ট। এবং এই আলসার মানে হচ্ছে ক্ষত। আলসার, এই আলসার মানে কি? ক্ষত। বিভিন্ন কারণে ক্ষত হয়। হ্যাঁ, বিভিন্ন কারণ কি? দীর্ঘদিন ধরে হচ্ছে খাদ্য গ্রহণে যদি অনিয়ম হয়,
পাকস্থলীতে যদি অ্যাসিডিটি বেড়ে যায় তখন এই অবস্থা চলতে থাকলে এই ক্ষতের সৃষ্টি হয়। এখানে একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার নাম হেলিকোব্যাক্টার পাইলোরি। এইটা ভোলা যাবে না, এটা বরিশালও যাবে না, এটা চর কুকরি মুকরিও যাবে না, চর ফ্যাশনও যাবে না, এটা মনে থাকতে হবে। ঠিক আছে? কিসের মাধ্যমে এটা আইডেন্টিফাই করা যায়? এন্ডোস্কপি অথবা বেরিয়াম মিল এক্স রে এর মাধ্যমে। এন্ডোস্কপি কি? এন্ডোস্কপি একটা প্রসেস যেটার মাধ্যমে মানে বাইরে থেকে ইন্টেস্টাইনে বা এলিমেন্টারি টিউবের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা এটাকে আইডেন্টিফাই করা যায়। সো এন্ডোস্কপি তুমি যদি একটু দেখার চেষ্টা করো, এন্ডোস্কপি হচ্ছে এই যে পেশেন্টের ইনসাইড আইডেন্টিফাই করা, যে আপার এন্ডোস্কপি দিয়ে হচ্ছে মুখের মধ্যে দিয়ে দিয়ে মনিটরে দেখা যে হাউ ইট হ্যাপেন্স, এটা হচ্ছে করা যায়। এবং এন্ডোস্কপিতে মানুষের ইন্টারনাল অর্গ্যানসগুলা দেখা যায়, এটা দেখা যায়। সো এইখানে একটা লাইট থাকে, এখানে আমি আসলে ডিটেইলিং করার কিছু নাই। ইন্টেস্টাইনের অবস্থা কি, ভিতরে কোনো জায়গায় এটা আইডেন্টিফাই করা যায়। এই হইল বিষয়। তার চাইতে এমসিকিউ হচ্ছে ইম্পর্টেন্ট। আজকে কিছু এমসিকিউ করব, দেখব কে দ্রুত অ্যান্সার করতে পারে। আমাশয় রোগের জীবাণু, পারা উচিত তাই না? শিগেলা। কোন দাঁত খাবার টুকরো করে? টুকরো পারবা? কর্তন দাঁত। ইনসিশর, ইনসিশর টুকরো করে। পিত্তরস, যকৃতের লোবিউল কোষ থেকে তো অবশ্যই হয়। তিক্ত স্বাদ, ক্ষারীয় গুণ সম্পন্ন, গাঢ় সবুজ বর্ণের। তিনোটাই হবে, তিনোটাই হবে, রাইট। এটা হচ্ছে পিত্তরস, যকৃত থেকে আসে, লোবিউল কোষ থেকে। খাদ্য পরিপাক হয়ে কোথায় শোষিত হয়? অবশ্যই শোষিত হয় অন্ত্রে, অন্ত্রের গাত্রে। গাত্র এই শব্দটার মানে হচ্ছে স্কিন, মানে বডি, মানে বডি মানে লেয়ার। স্কিন বলতে এখানে লেয়ার বোঝায়। সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? যকৃত, সবচেয়ে বড় গ্রন্থি যকৃত। ইনসুলিন নিঃসৃত, এটা বোঝাই যাচ্ছে না? ইনসুলিন নিঃসৃত হয় যেখান থেকে, এটার নাম হচ্ছে গিয়ে বিটা সেল। কি সেল? বিটা সেল, মানে অগ্নাশয় থেকে। ইনসুলিন নিঃসৃত হয় কোত্থেকে? অগ্নাশয় থেকে। হ্যাঁ, মনে রাখতে হবে। এটা বোঝাই যাচ্ছে না বি অংশে। যদি এটা বি অংশ হইতো, মানে যদি লিভার হইতো, লিভার অগ্নাশয় রসে কি, পিত্তরসে কোলেস্টেরল তো পাওয়া যাওয়ার কথা না, পিত্ত লবণ পাওয়ার কথা, এনজাইম পাওয়ার কথা না, কোলেস্টেরল এবং পিত্ত লবণ পাওয়ার কথা 2 ও 3। পিত্তরসে কোনো এনজাইম নাই। পিত্তরসে এইটাই হওয়ার কথা। বি অংশ মানে যকৃত হইতে হবে, অ্যাকর্ডিং যতটুকু আমার মনে আছে। এটা ছবিটা খুবই আনক্লিয়ার, বাট পিত্তরসে এই একটা শব্দ, পিত্ত রসে কি নাই? কোনো এনজাইম নাই। পিত্তরসে কোনো এনজাইম নেই, ঠিক আছে? অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে কিসের সাথে? সিকামের সাথে, অবশ্যই সিকামের সাথে। অগ্নাশয় রসে লাইপেজ থাকে, অ্যামাইলেজ থাকে, মল্টেজ তো থাকে না। মল্টেজ থাকে লালা রসে, খুব খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, মল্টেজ থাকে লালা রসে। হেলিকোব্যাক্টার পাইলোরি কোন রোগ সৃষ্টি করে? একদম মুখস্থ আমাদের, পেপটিক আলসার। কোনটিতে ল্যাকটেজ এনজাইম থাকে? ল্যাকটেজ এনজাইম, ল্যাকটেজ অগ্নাশয় রসে থাকে। ল্যাকটেজ অগ্নাশয় রসে ল্যাকটেজ থাকে। কোষ্ঠকাঠিন্য শব্দটা, কোষ্ঠকাঠিন্য রোগের জন্য দায়ী কোনটা? অনেক বেশি পরিমাণে প্রোটিন খাইলে হবে, খাসির মাংস। মানবদেহে মিশ্রগ্রন্থি নিঃসরণ করে মানে হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় থেকে অ্যামাইলেজ অবশ্যই আসবে। টায়ালিন লালারস থেকে আসে। এটা তো রাইট, কোনো অপশনই না, অপশনের কাছাকাছি পড়ে না। ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের প্রধান কাজ হচ্ছে পরিপাকৃত খাদ্যের ভিলাই, মানে হচ্ছে ল্যাকটিয়ালস নালী। বি, ওরে বাবা রে বাবা, বি মানে অগ্নাশয়, এটা বোঝাই যাচ্ছে। অগ্নাশয়, এটা বোঝা যাচ্ছে ভালোভাবে। বি মানে অগ্নাশয়। এ চিহ্নিত অংশের কাজ, এটা তো এ চিহ্নিত অংশ বলতে কি বোঝাচ্ছে? লিভার। এ বলতে হচ্ছে লিভার, লিভার অবশ্যই পিত্তরস তৈরি করে, পরিপাক অংশনে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ, ইনসুলিনের কাজ, এটা ইনসুলিন করবে। যদিও লিভারকে কেমিক্যাল ল্যাবরেটরি বলা হয়, বাট ট্রুলি এটা ইনসুলিন করবে। এ মানে কি?
এ মানে কি? লিভার। লিভার সবচেয়ে ছোট গ্রন্থি তো অবশ্যই না, বললে লালচে খয়েরি, এটা হবে পাকস্থলীর ডানে অবস্থিত। মজার এমসিকিউ। আর সি অঙ্গ থেকে নিঃসৃত সি মানে কি? সি মানে হচ্ছে অগ্ন্যাশয়। সি মানে অগ্ন্যাশয়, মানসিক চাপ নিয়ন্ত্রণের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু 1-2 করবে, এইটা করবে। হ্যাঁ, এইবার এই চ্যাপ্টারের কি ধরনের সিকিউ আসে এখন আর আমার ব্যাখ্যা করার প্রয়োজন নাই, আমার মনে হয় তোমরা এটা পারবা। সি মানে পাকস্থলী, সো যখনই জি মানে পাকস্থলী, তো জি অংশে যখন খাদ্য পরিপাকের কথা বলবে অবশ্যই HCl এর কথা বলবা, অবশ্যই পেপসিনের কথা বলবা, অবশ্যই প্রোটিনের কথা বলবা। কারণ পাকস্থলীতে কার্বোহাইড্রেট আর ফ্যাট মেটাবলিজম বা বিক্রিয়া বা প্রক্রিয়া কোনো কিছুই হয় না এই অংশে মানে ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্র বললে এখানে দুইটা জিনিস চলে আসবে, পিত্তরস, আরেকটা হচ্ছে অগ্ন্যাশয় রস। এবার পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা সেটা তোমার স্কিল, আমার যেমন লেখা দেওয়া উচিত না, তোমার উচিত হচ্ছে এটা লেখা। উদ্দীপকে আর এর গঠন মানে দাঁত। দাঁতের গঠনে কি কি আছে? মুকুট, মূল, গ্রীবা ব্যাখ্যা করতে হবে। মুকুট, মূল, গ্রীবা। তাহলে যখন তুমি গঠন ব্যাখ্যা করবা, চিত্র মাস্ট, চিত্রটা বাসায় প্র্যাকটিস করে যাও, তোমাদের যে কোনো বোর্ডের মধ্যে এটা কমন পড়বে, মুকুট, মূল, গ্রীবা। ওকে। এস ছাড়া শরীর অচল মানে লিভার। লিভারের ফাংশন ওই যে আমি শুরুতে লিখছি, এটা হচ্ছে ফাংশন অফ লিভার ব্যাখ্যা করতে হবে। ফাংশন অফ লিভার ব্যাখ্যা করতে হবে। সিরিয়াসলি ইম্পর্টেন্ট, সিরিয়াসলি ইম্পর্টেন্ট। এরপরে এই যে সিকিউ, এই সিকিউটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করবা। আই গেস এটা তোমাদের পারা উচিত। জাস্ট সেলফ ক্যালকুলেশন, তোমরা নিজেরা এটাকে একটু প্র্যাকটিস করবা। আমি কিছু সিকিউর মডেল দিয়েছি, তোমাদের কাছেও টেস্ট পেপার আছে, সো আমার বিশ্বাস যে এটা তোমাদের না পারার কিছু নেই। মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, এটা হবে পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র। এটা কি হবে? পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে, পাকস্থলী আর ক্ষুদ্রান্ত্র। এই তো এনজাইমের ব্যাখ্যা দিবা। এ মানে হচ্ছে পাকস্থলী, সেইখান থেকে এখানে ছবিটা একটু ভেঙে গেছে। এ থেকে নিঃসৃত রস কিভাবে খাদ্য পরিপাকে সাহায্য করে, যদি এ স্টোমাকটাই বুঝায় থাকে, HCl আর পেপসিন ব্যাখ্যা করতে হবে। আর রক্তে খাদ্য পরিপাক এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে বি এর ভূমিকা কি, ইনসুলিন, গ্লুকাগন ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে মোটামুটি ভাবে একটা ওয়ান শট। আমি কিছু জায়গা স্কিপ করেছি, কিছু জায়গা দ্রুত বলেছি। যদি মানে সব ব্যাখ্যা করতে যাই এসএসসি পর্যায়ে, তাতেও এই ক্লাসটা 6 ঘন্টা হয়ে যেত, কিন্তু আমি চাইছি যে 2 ঘন্টার কমে বলতে। একটু ধরে নিয়েছি যে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী তারাই কেবলমাত্র, বা 9-এ যারা আছো তারা একদম শুরুতে আমার কিছু আগের টিউটোরিয়াল আছে সেগুলো দেখে নিতে পারো। আর এটা ওয়ান শট, মানে একটু দ্রুততার সাথে অধ্যায়টাকে শেষ করা। সো যতটুকু বলেছি, তোমাদের মধ্যে যারা দেখেছো ভুলভ্রান্তি হলে ক্ষমা করবে। আর যদি ক্লাসটা ভালো লাগে জানিও তোমাদের বন্ধু বান্ধবদের সবাইকে, যে আমরা একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করছি এবং ভালোভাবে লেখাপড়া করার একটা শপথ নিয়েছি। টেক কেয়ার, পরের ভিডিওতে দেখা হবে। অনেক ভালো থাকো, শুভেচ্ছা সবাইকে।